এটা কালেক্ট করে ফেলো। এটা আমি আজকে ইউনিভার্সিটি থেকে আমি শুনেছি ইউজিসি এটা একটা ফান্ড দেবে আর কি। হ্যাঁ, যার এটা প্রয়োজন হবে, মানে যার আছে অলরেডি স্মার্টফোন তার জন্য দরকার নেই, যার প্রয়োজন হবে, যার আসলে দরকার সে যেন জিনিসটা পায় আর কি। আচ্ছা, এখন আমাদের 4টা লেকচার বোধহয় হয়েছিল, 4টা না 5টা লেকচার মনে আছে তোমাদের? 4টা অথবা 5টা লেকচার বোধহয় আমরা শেষ করেছিলাম না? স্যার 5টা মনে হয় হয়েছিল। আচ্ছা, আচ্ছা, স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ারটা মানে পাওয়ার পয়েন্টটা দেখা যায়? স্ক্রিন শেয়ার করলে দেখা যায়। জি স্যার। আচ্ছা, যেটা হচ্ছে যে তোমার আমাদের মূল টেক্সট বুক কিন্তু এই যে বইটা আমরা পিডিএফ তোমাদেরকে দিয়েছি, এটা কিন্তু আমাদের মূল বই আর কি। এইটাই তোমাদেরকে পড়ে ফেলতে হবে। হ্যাঁ, মানে ধরো যে ক্লাস হোক বা না হোক, দেখা যাবে এরকম হবে যে ইউনিভার্সিটি খোলার পরে হয়তো 15-20 দিন সময় আমরা পাবো, এরপরেই কিন্তু তোমার পরীক্ষায় চলে যাবে ইউনিভার্সিটি। কিন্তু এরকম তোমার একটা বড় ধরো 2 মাস বা 1 মাস এরকম সময় নেবে না। অলরেডি কিন্তু ধরো আমরা এই যে মানে জুনের পর থেকে যে সময়টা, সেটা কিন্তু আমরা একটা সেশন জটের মধ্যে আছি। তোমাদের এই সেমিস্টারটা জুনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, জুলাই আগস্ট সেপ্টেম্বর, ধরো এখনো তো আমরা শুরু করতে পারছি না, হয়তো আরো 2-3 মাস লাগবে। তাহলে কিন্তু ইউনিভার্সিটি খুললে সাথে সাথেই প্রায় 20 দিনের মধ্যেই তোমাদের পরীক্ষার ডেট হবে। এখন একটা যেটা করতে হবে তোমাদের, ভালো যেটা হয়েছে মিড টার্মটা হয়ে গেছে না, আমাদের মিড টার্মটা স্যার শুধু আপনারটাই হয়েছে, আর কারোরটা হয়নি। অন্যগুলো হয়নি, আমারও অন্য কোর্সে হয়নি, তোমাদের সাথে মিড টার্মটা হয়ে গেছে। তার মানে হচ্ছে 20 এবং হচ্ছে অ্যাটেন্ডেন্সের 5, এই 25 কিন্তু আমাদের শেষ। আমরা যেটা করব, তোমার বাকি 25-এর এই যে অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন, এখন প্রেজেন্টেশনটাও কিন্তু আমরা ধরো তোমার এই আমরা কিন্তু এই জুমে কিন্তু প্রেজেন্টেশন নিয়ে নিতে পারি, গ্রুপ প্রেজেন্টেশন যদি বলি, বা ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশনই, একজনের চ্যাপ্টার ভাগ করে দিলে তুমি ওখান থেকে তোমার মতো করে প্রেজেন্ট করলে, বিষয়টা বললে, আমরা কিন্তু এখানে ইভ্যালুয়েশন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, আমি তোমাদের তোমাদের ক্লাস টেস্ট ছিল মনে আছে? তোমাদের কয়েকটা ক্লাস টেস্ট আমি নিয়েছিলাম, 4টা বা 5টা ক্লাস হয়েছিল, সেইটা একটা মার্কিং থাকবে। যদি আর না নিতে পারি তাহলে ওই যে কটা হয়েছে সেইটার মধ্যে একটা মার্কিং হবে, বা আর একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। আর একটা টার্ম পেপার আমি তোমাদেরকে লিখতে দেবো, সেটা হচ্ছে যে মানে ফিল্ম মেকারের দৃষ্টিতে ধরো একটা সিনেমা হতে পারে বা কয়েকটা সিনেমা হতে পারে, এটা একটা টার্ম পেপার আমি তোমাদেরকে লিখতে দেবো। এইটাই হয়তো 15 বা 10 মার্কস থাকে। আমি চাচ্ছি যে 50 মার্কসের যে সেশনাল, সেটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে নিতে চাই, মানে এইটা যেন তোমাদের মাথার ভিতরে এই পেইনটা না থাকে। এইটা এই মোটামুটি এর মধ্যে। আর অক্টোবরের 15-র মধ্যে, তোমরা জেনেছো কিনা জানি না, অক্টোবরের 15-র মধ্যে কিন্তু তোমাদের এই ক্লাসগুলো শেষ করতে হবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে সিদ্ধান্ত হয়েছে অক্টোবরের 15-র মধ্যে এই ক্লাসগুলো শেষ হবে। তোমাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে রেগুলার স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো বা তোমার হতে পারে, এই মানে এই যে পড়ানোগুলো হচ্ছে সেটা তো রিপিট হতে পারে, কিন্তু মাস্টার্স বা প্রফেশনালের ক্ষেত্রে সেটা হবে না। কিন্তু রিপিট হলেও সেটা কিন্তু খুব রাশ হবে। মানে ধরো তোমাদের 4টা কোর্স, 4জন টিচারই কিন্তু চেষ্টা করবেন 10 দিনের মধ্যে অনেকগুলো ক্লাস নিয়ে সবগুলো শেষ করে দিতে। সো সেই পরে রিপিট হবে সেই চিন্তাটা না করে আমাদের কিন্তু এখন থেকে আসলে পরীক্ষার ফাইনালের প্রিপারেশন নিতে হবে। বোঝা গেল? মানে 50 মার্কসের। আচ্ছা, এক মিনিট। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, কে 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 বলছো? স্যার, আহমেদ জিদান। হ্যাঁ জিদান, বলো বলো। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের যদি অক্টোবরের 15-এর মধ্যে ক্লাস শেষ হয়ে যায়, মানে এই সেমিস্টারের ক্লাসগুলো শেষ হয়ে যায়, তারপর কি হচ্ছে, যদি আমাদের পরীক্ষা দিতে আমরা না পারি, যদি ইউনিভার্সিটি না খোলা হয়, ওই ক্ষেত্রে কি আমাদের হচ্ছে নেক্সট সেমিস্টারের ক্লাস শুরু হয়ে যাবে? এইটা খুব জটিল প্রশ্ন। ধরো আমাদের ইউনিভার্সিটি কিন্তু এই বিষয়টাই নতুন। ধরো এই অনলাইনে ক্লাস হচ্ছে, এইটার সাথে কিন্তু এখনো কোঅপ করতে পারে। ধরো আমাদের ক্লাসে আজকে আমাদের তো অনেক স্টুডেন্ট, তারপরেও কিন্তু আমার মনে হয় না 50%-এর বেশি বোধহয় এখানে অ্যাটেন্ড আছে। কয়জন এখন আমাদের সাথে আছে, কয়জন দেখা যাচ্ছে? ধরো 14-15 জন এরকমটা হবে। তোমাদের ক্লাস সাইজ তো আরো বড়। তো যেটা আমার মনে হয় না যে তোমার পরের সেমিস্টার শুরু হয়ে যাবে। ইভ্যালুয়েশন না করলে আমরা কিন্তু পরের সেমিস্টারে যেতে পারি না। বুঝতে পেরেছো? মানে তুমি পরীক্ষা না দিলে পরের সেমিস্টারে ক্লাস কিন্তু আমরা শুরু করতে পারি না, মানে এটা বাধ্যবাধকতা আছে। তো ওইটা মাথায় রাখার দরকার নেই যে তোমার পরের সেমিস্টারে ক্লাস শুরু হবে। আমরা আপাতত এটার মধ্যে থাকি। আমি তোমাদেরকে আনঅফিসিয়ালি বলি, সেটা হচ্ছে যে আমার ধারণা যে এটা সেপ্টেম্বর অক্টোবর, যদি হলে হয়তো নভেম্বরে অথবা ডিসেম্বরে, কিন্তু সেই সময়ে অল্প কিছু সময়ের মধ্যে পরীক্ষাটা হবে।
ক্লাস আর মানে পরের সেমিস্টারে ক্লাস শুরু করার সুযোগ আসলে নেই। বোঝা গেল? আচ্ছা, এখন যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা কিছু সিনেমা কিন্তু দেখবো। হ্যাঁ, কিছু সিনেমা আমরা দেখবো। আমি তোমাদেরকে ওই আমাদের একটা গ্রুপ আছে না ফেসবুকে, জি স্যার। এই ফেসবুক গ্রুপটাতে আমি তোমাদের এই কিছু মাস্টার ক্লাস, তারপরে কিছু সিনেমা, এগুলো আমি তোমাদেরকে দেবো, যেহেতু এই সময়টা আমরা যেন কাজে লাগাতে পারি। বোঝা গেল? জি স্যার। এইটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, আজকে এই এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, এই অনলাইনেই প্রথম ক্লাস, তো বেশি সময় আমি করব না, আমি বিষয়টা আমার জন্য নতুন। হ্যাঁ, তো অল্প সময়ে আমরা কিছু আলোচনা করব। হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে একজন অভিনেতার, একজন সাধারণ মানুষ এবং একজন অভিনেতার মধ্যে পার্থক্যের জায়গাটা কি জানো? যে তার যে সেন্সরি সিস্টেম, ধরো আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি না, যে আমাদের 5টা ইন্দ্রিয়, হ্যাঁ পঞ্চ ইন্দ্রিয়, এর বাইরে কিন্তু আরেকটা ইন্দ্রিয় বলি, ষষ্ঠ ইন্দ্রিয়, যেটা মানুষ বলে যে তার মন বা কমন সেন্স, সেটাকে বলে ষষ্ঠ ইন্দ্রিয়। এটা আনঅফিসিয়ালি বলে আর কি। আমরা যেমন বলি যে তোমার ফোর্থ স্টেট, মিডিয়া হচ্ছে ফোর্থ স্টেট বা প্রেস হচ্ছে ফোর্থ স্টেট। আচ্ছা, আমরা জানি রাষ্ট্রের 3টা থাকে, স্তম্ভ থাকে, তোমার জুডিশিয়ারি, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং হচ্ছে সংসদ বা লেজিসলেটিভ। আচ্ছা, এর বাইরে কিন্তু মিডিয়াকে আরেকটা রাষ্ট্রের ভিত্তি হিসাবে ধরা হয় আনঅফিসিয়ালি। তো ওরকম এই 5টা ইন্দ্রিয়ের বাইরে কিন্তু আমরা ষষ্ঠ ইন্দ্রিয় বলি। আচ্ছা, একজন সাধারণ মানুষের তোমার ইন্দ্রিয়ের যে সেন্সিটিভিটি, সেইটা আর একজন অভিনেতার সেন্সিটিভিটি কিন্তু এক হবে না। হ্যাঁ, তাকে কিন্তু প্রতি মুহূর্তে, সহজ কথা যে তুমি যখন একজন অভিনেতা, মানে আমরা যদিও ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে অভিনয়কে দেখছি, কিন্তু বেসিক্যালি তো আমরা অভিনয়টা বোঝার চেষ্টা করছি, তাই তো? সিনেমার বা অডিও ভিজুয়ালের অভিনয়টা বোঝার চেষ্টা করছি। সিনেমাতে বা অডিও ভিজুয়ালে অ্যাক্টর কিন্তু তার চারপাশে যা কিছু থাকে, ধরো তার কো আর্টিস্ট থাকে, তার হচ্ছে তোমার সেট থাকে, তারপরে লাইট থাকে, তার নানা রকমের বিষয় থাকে, এগুলোর সাথে কিন্তু সে বেসিক্যালি এক ধরনের মিথস্ক্রিয়া করে, এক ধরনের রিয়াকশন করে। এই রিয়াকশনের মধ্যে দিয়ে কিন্তু আসলে অভিনয়টা তৈরি হয়। অভিনয়টা কিন্তু কিছু তোমার বানানো না, এবং হচ্ছে যে এই আমি এটা সেট করে রেখেছি, এই পারফরমেন্সটা আমি করব, এটাই অভিনয়, এটা কিন্তু না কখনো। যদি কখনো তুমি কাজ করতে গিয়ে দেখো যে তোমার অভিনেতা আগে থেকে সেট করে নিয়ে এসেছে, তোমার দায়িত্ব কিন্তু ওইটাকে বোঝানো যে এটা আসলে কিছু সেট না। আপনি একজন ক্যারেক্টার, এরকম একটা কনটেক্সট, মানে একটা পরিপ্রেক্ষিত, এর মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি কাজ হচ্ছে যে আপনার যে কোয়ার্টিস্ট থাকবে তার সাথে আপনি রিয়্যাক্ট করবেন। উনি যদি বলে যে কেমন, খুব মানে হাস্যোজ্জ্বল ভাবে বলে যে কেমন আছেন, তো বলবে ভালো আছি। যদি খুব চিৎকার করে বলে তাহলে এক রকমের অ্যান্সার করবে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে এক ধরনের মিথস্ক্রিয়া। অ্যাক্টিং মানে অ্যাকশন হচ্ছে এক ধরনের রিয়াকশন, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। মানে এটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে যে একটা বল যদি তুমি দাও, তুমি আমাকে একটা বল ছুড়ে দাও, আমি ধরবো, আবার আমি তোমাকে একটা বল ছুড়ে দিলে তুমি ধরবে। অ্যাক্টিংটা হচ্ছে সবচেয়ে সহজ ভাষায় এই জিনিসটা, ঠিক আছে? এর মধ্যে অনেক বিষয় চলে আসে, যেটা হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট অনুযায়ী তোমাকে এগোতে হয়। আচ্ছা, সেখানে ওরা বলছে যে সেন্স খুব গুরুত্বপূর্ণ। সেন্স, হ্যাঁ, অভিনেতার জন্য সেন্সটা খুব গুরুত্বপূর্ণ। হচ্ছে অ্যাক্টরস আই, ফেশিয়াল এক্সপ্রেশন, ভয়েস টেল ইউ দ্য মোস্ট অ্যাবাউট হিজ ইমোশনস। আমাদের এই, আমরা যদি ধরো এই মুহূর্তে যদি আমার মন খুব খারাপ হয়, তাহলে সেটা ধরা পড়বে কোথায়? আমার এক্সপ্রেশনে ধরা পড়বে, হ্যাঁ, বা আমার গলার স্বরে ধরা পড়বে। এখন যদি আমার খুব নিকটাত্মীয় একজন মারা যায়, আমি যেভাবে তোমাদের সাথে কথা বলছি, সেই স্বরে কি আমি কথা বলতে পারবো? এই টেম্পোতে কথা বলতে পারবো? পারবো না। এটা কিন্তু এই সমস্ত কিছু কিন্তু এক ধরনের কমিউনিকেট করে। আচ্ছা, এভরিথিং হি ডাজ ইজ রিলেটেড ইন সাম ওয়ে টু হিজ ফিলিং। হাউ ডাজ হি টাচ হিমসেলফ? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তোমার সে কিভাবে নিজেকে আসলে টাচ করে। আমি কিন্তু নিজের সাথেও কমিউনিকেট করি অভিনেতা হিসাবে, আমি নিজের সাথে কমিউনিকেট করি, এবং তারপরে হচ্ছে আমি আমার কোয়ার্টিস্ট যিনি থাকে তার সাথে আমি কি বলে কমিউনিকেট করি। এটা কিন্তু একটা বড় পার্ট কিন্তু কমিউনিকেশন। বোঝা গেল? আমি কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করি। তুমি ধরো কি বলে, ফ্রেঞ্চ যদি একটা সিনেমা তুমি দেখো, ফ্রেঞ্চ ভাষা তুমি জানো না, সাবটাইটেলও নেই, তারপর আমরা কিভাবে আসলে এর অর্থটা বুঝি এই কারণে যে আমরা কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার বডি মুভমেন্ট, সবকিছু থেকে আমি বোঝার চেষ্টা করি। এটা তো সারা পৃথিবীতে এক, তাই তো? সারা পৃথিবীতে অভিনেতারা কষ্ট পেলে যেই এক্সপ্রেশনটা দেয়, সেটা সারা পৃথিবীতেই এক। সেটা আমাদের দেশেও যেরকম, ভারতেও সেরকম, তোমার হলিউডেও সেরকম। হ্যাঁ, এইখানে প্রশ্ন হচ্ছে যে সেইটা হয়তো একরকম না। যেমন তোমরা জানো যে আমাদের দেশের অ্যাক্টিংটা কিন্তু ওভারটোনাল। বোঝা গেল? ওভারটোনাল মানে হচ্ছে কি,
এই জিনিসটাকে বড় করে দেখানো এবং এক্সপ্রেসিভ বেশি মেলোড্রামাটিক। আমাদের এখানে যখন মানুষ কাঁদে তখন অনেক মানে এক্সপ্রেস করার চেষ্টা করে, যখন হাসে তখন অনেক এক্সপ্রেস করার চেষ্টা করে। হলিউডে তুমি এতটা দেখবে না, হলিউডে তার টোটাল সিনারিও দিয়ে সে কিন্তু তার ইয়েটা বোঝানোর চেষ্টা করে। আমাদের এখানে অভিনেতাকে অনেক বেশি তার এক্সপ্রেশনটা বোঝানোর চেষ্টা করতে হয়। হ্যাঁ, আমাদের নানা দিকে আমাদের সেটটা হয়তো কমিউনিকেট করে না, যার ফলে আমার অভিনেতাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আচ্ছা আচ্ছা, is his posture defensive or aggressive? How does he walk, talk, run, take a drink, eat, light a cigarette, read, write, open a door? বলছে যে সে কি ডিফেন্সিভ, দুটো বিষয়, একটা সে কি ডিফেন্সিভ না সে অ্যাগ্রেসিভ। আমাদের মানে এটা যদি আমরা ফ্লোরে কাজ করতে পারতাম, তোমাদের আগের ব্যাচের সাথে কিছুটা কাজ হয়েছিল ফ্লোরে, এগুলো আসলে তোমার যখন এই তত্ত্বের মতো করে পড়বে এটা কিন্তু তোমার কাছে ইন্টারেস্টিং মনে হবে না। একটা মানুষ তুমি তাকে যদি বলা হয় যে তুমি কোনো একটা রুমের ভিতরে ঢুকেছো, অন্ধকার, হ্যাঁ, তুমি হচ্ছে যে কোনো মুহূর্তে তোমাকে কেউ আক্রমণ করতে পারে, সেইটা তাকে যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজটা যেরকম হবে ডিফেন্সিভ হবে। আবার যদি তুমি কনটেক্সট চেঞ্জ করে দাও যে এটা হচ্ছে যে একটা অন্ধকার রুম কক্ষ, এখানে কাউকে একজনকে তুমি আঘাত করবে, তার বডি জেস্টার এবং পোস্টার কিন্তু একরকম হবে না। বোঝা গেল? একটা হচ্ছে অ্যাগ্রেসিভ, একটা হচ্ছে ডিফেন্সিভ, এইটা দুই রকমের হবে। তার মানে হচ্ছে যে টেক্সট কিন্তু আসলে এই কনটেক্সটকে এবং টেক্সট মিলে কিন্তু অর্থ তৈরি করে। বোঝা গেল? আচ্ছা, কিভাবে সে চলাফেরা করছে, ধরো তোমাদেরকে উদাহরণ দেই, তোমার বয়স 20 ইয়ার্স, তুমি যেভাবে হাঁটা চলাফেরা করবে একটা 40 ইয়ার্স এর মানুষ কিন্তু সেভাবে হাঁটা চলাফেরা করবে না। আবার 80 ইয়ার্স এর একজন মানুষ কিন্তু সেভাবে হাঁটা চলাফেরা করবে না, সে ওইভাবে খাওয়া দাওয়া করবে না বা সেইভাবে ঘুমাবে না। কারণগুলো কি? আমাদের এক ধরনের ফিজিক্স কাজ করে। ধরো এটা আমরা যখন আমাদের বয়স যখন কম, ধরো 5 বা 10, তখন আমরা যেভাবে চলাফেরা করি আমাদের তখন হামাগুড়ি দিয়ে চলি। আর একটু কম বয়স যখন থাকে, আস্তে আস্তে বড় হয়ে আমরা হাঁটতে শিখি, আমরা মেরুদণ্ড সোজা করে চলি। আস্তে আস্তে কিন্তু যত বয়স হয় আমাদের এইটা কিন্তু বেন্ড হতে থাকে, তাই তো? বেন্ড হতে থাকে, আমাদের এই মেরুদণ্ড আমাদের এই ধরে রাখতে পারে না। একজন 70 বছর বয়সের চরিত্র যখন তুমি করবে, একটু কুজো হয়ে হাঁটে মানুষ অভিনয় করতে গেলে। কেন? কারণ উনি আমার মতো এরকম মেরুদণ্ডটাকে, স্পাইনাল কর্ডটাকে সোজা রাখতে পারেন, ওরা বেঁকে যায়। হ্যাঁ, এইটা হচ্ছে যে ফিজিক্স। আমি তোমাদের বলেছিলাম যে অভিনয়ের ক্ষেত্রে 3টা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, এবং হচ্ছে তোমার ভোকাল, যেটা দিয়ে তুমি সংলাপ বলবে, আর একটা হচ্ছে তোমার সাইকোলজি, তোমার মনো। ঠিক আছে, একটু আনমিউট করে দাও। হ্যাঁ, কথা বলতে চাইলে তখন ইয়ে করে তোমার আনমিউট করে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, এইটার কারণে হচ্ছে, শুনতে পাচ্ছ আমাকে সবাই? শোনা যাচ্ছে? ওকে ওকে। আচ্ছা, এই 3টা বিষয় মাথায় রেখো। একজন অভিনেতার প্রস্তুতির জন্য 3টা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তার ফিজিক্স, মানে তার ফিজিক্যাল অবস্থা। একজন অভিনেতা কিন্তু আনফিট হতে পারে না। অভিনেতা, একজন অ্যাথলেট কিন্তু কখনো আনফিট হতে পারে না, মানে সে প্রস্তুত না এরকম হতে পারে না। তুমি জান, একজন অভিনেতাকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রস্তুতি নিতে হয়। যে অভিনেতা কিন্তু একটা, ধরো তোমার একটা পাত্রের মতো, সেই পাত্রটা কিন্তু তোমার তৈরি করতে হয়। তুমি আজকে একটা ক্যারেক্টার করবে, কালকে আর একটা ক্যারেক্টার করবে, কিন্তু এই ফিজিক্স নিয়েই তো করবে। তুমি তো নিশ্চয়ই তোমার হাইট যদি হয় তোমার 5 ফিট 6 ইঞ্চি, সেটা নিশ্চয়ই 7 ফিট হয়ে যাবে না আর একটা ক্যারেক্টার করতে গেলে। তুমি তো তুমিই থাকছো। তুমি যেটা করবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা চরিত্রের জন্য তুমি স্টাডি করবে এবং তার মানসিকতা বোঝার চেষ্টা করবে, তার ফিজিক্সটা বোঝার চেষ্টা করবে, তার ভোকাল জায়গাটা কি। আমি যেভাবে কথা বলছি তোমরা প্রত্যেকে সেভাবে কথা বলো না, তোমাদের প্রত্যেকের কথা বলার ধরন আলাদা। তুমি হয়তো এক কথা বলে থামবে, তারপর আরেক কথা বলবে, কেউ খুব দ্রুত কথা বলবে, কেউ আস্তে কথা বলবে। প্রত্যেকটা মানুষের আলাদা। যেমন তোমার অ্যাক্টিং স্কুলে প্রথম কাজটা যেটা হয় যে তোমাকে স্যার, ইয়েস স্যার তুহিন স্যার ওয়েট করতেছে, আপনি যদি ওর একসেপ্ট করে দিতেন, ঢুকতে পারছে না। ঠিক ঠিক আছে, আমি দিচ্ছি। আরো দেখছি ইউসুফ, তুহিন, সাকিব, নাহিদ। আচ্ছা, আমি দিলাম। হ্যাঁ, আমি খেয়াল করিনি। অ্যাডমিট অল। আচ্ছা, তো তোমার ওরা এসেছে বোধহয়। এখন যেটা হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে, ধরো অনিশা হচ্ছে তোমার এক পাশে, আর এক পাশে হচ্ছে আমাদের তাসমিয়া। দুজনকে বলা হবে যে তোমরা প্রথমে একজন আরেকজনকে দেখো। তোমাকে অনিশাকে বলা হবে যে তুমি হাঁটো,
বা তুমি কোনো একটা মুভমেন্ট করো, তখন তাসমিয়া হচ্ছে সেটাকে ফলো করবে, দেখবে। আচ্ছা, দেখবে কি যে তার জেস্টারটা আসলে কিরকম, তার ফুট স্টেপটা কোথায় পড়ছে, তার হিল আগে পড়ছে না তার টো পড়ছে, এবং তার পুরো স্ট্রাকচার মানে একদম হেড টু টো আসলে কোথাও বেন্ড হচ্ছে কিনা। আচ্ছা, দেখার পরে এটা তাকে বলা হবে যে তাকে আসলে কপি করো, এটাকে বলা হয় মিরর গেম। হ্যাঁ, মিরর গেম। তখন তাসমিয়াকে বলা হবে যে তুমি অনিশার মতো করে, অনিশার যেভাবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা করলো সেটাকে কপি করো, আবার এটা রিভার্স করা হবে। এটার মধ্য দিয়ে আসলে এক ধরনের মানে অভিনেতার প্রস্তুতির জায়গা শুরু হয়। সে আসলে বোঝার চেষ্টা করে যে আমি এমন একটা চরিত্র করছি যেটা আসলে আমি না। তো যেই চরিত্রটা আমি না সেটা কিন্তু আমাকে হয়ে উঠতে হয়। হ্যাঁ, সেই হয়ে ওঠার মধ্যে একটা বড় জায়গা থাকে কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। বোঝা গেল? একটা চরিত্র তোমার ধরো গ্রামের একজন হচ্ছে যে ছিচকে চোর, তার যে আচ্ছা অ্যাডমিট, গ্রামের একজন ছিচকে চোর, তার যে অ্যাপিয়ারেন্স হবে ওই একই অভিনেতাকে যদি আর্মি অথবা পুলিশের ইউনিফর্ম পরানো হয়, তার অ্যাপিয়ারেন্স কিন্তু একরকমের হবে না। দেখবে তার চলাফেরার মধ্যে এক রকমের বোল্ডনেস চলে আসবে। আর যখন সে চোর বা এরকম কিছু একটা, সে কিন্তু তখন এক ধরনের মানে সবসময় একটা কুকড়ে থাকবে, তাই তো? এটা ডিফারেন্ট হতে পারে, মানে সব তোমার ইউনিফর্ম পরলে সবাই যে একরকমের হবে সেটাও না, আবার সব সিজকে চোরই যে একই রকমের হবে তাও না। কিন্তু আমি একটা মানে ইউনিভার্সাল যেরকমটা হয় সেটা আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, বলছে হিজ বডি ল্যাঙ্গুয়েজ কামস ডিরেক্টলি ফ্রম হিজ ইমোশনাল স্টেট বাট ইউ হ্যাভ টু সি। আচ্ছা, একটা হতে পারে যে তোমার এক ধরনের টেকনিক্যাল অ্যাক্টিং কিন্তু মানুষ করে, এবং আমার মতে 95% আমাদের দেশে বা পৃথিবীর যে কোনো জায়গায় এই টেকনিক্যাল অ্যাক্টিংটা করে। মাথায় রেখো টার্মটা, টেকনিক্যাল অ্যাক্টিং। হ্যাঁ, কিরকম? ধরো এই মুহূর্তে আমার মানসিক অবস্থা যা, তারই বহিঃপ্রকাশ কিন্তু ঘটে হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মধ্যে, তাই তো? কিন্তু আমার মাথার ভিতরে কিছু ঘটছে না, কিন্তু আমি কিছু টেকনিক, কিছু ক্রাফট জানি, যে ক্রাফট দিয়ে হচ্ছে তোমার ওই রকমের এক ধরনের এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, আমার খুব খারাপ লাগছে, আমি খুব দুঃখিত, আমার মনের ভিতরে অনেক দুঃখ, এরকম আমি এক ধরনের অ্যাপিয়ারেন্স তৈরি করছি। বাট এটা কিন্তু আমার মাথার ভেতর থেকে, মনের ভেতরে এটা তৈরি হয়নি। আমরা জানি যে ধরো এই মুহূর্তে যদি তুমি একটা বাজে সংবাদ পাও, দুঃসংবাদ পাও, তাহলে কি হবে? প্রথমত তুমি এটা তোমার মেমোরিতে, এটা তোমার নিউরনে যাবে যে তোমার প্রিয় কেউ একজন মানুষ কিছু একটা হয়েছে, অসুস্থ হয়েছে বা কিছু একটা হয়েছে, তখন কিন্তু এটা তোমার মাথার ভেতরে তার সাথে যত স্মৃতি সেগুলো তোমাকে এক রকমের মনে করাবে। তারপরে ফলে কিন্তু তোমার মনে খারাপ লাগবে, তোমার চোখ দিয়ে হয়তো পানি পড়বে। এই প্রসেসটাকে আমরা আলাদা করতে পারি? মানে তুমি আমার মনে পড়লো, তারপরে চোখ দিয়ে পানি পড়লো, এটা একটা সিমultaneous প্রসেস। মানে তোমার এটা, তোমার যখন একটা দুঃসংবাদ শোনো এবং যখন চোখ দিয়ে পানি পড়ে বা তুমি কাঁদতে থাকো বা চিৎকার করতে থাকো। তা আমি বলছি যে আমরা কিন্তু এটা প্রথমে আমাদের মাথার ভিতরে আসতে হয়, এটা আমাদের চিন্তার ভিতরে আসতে হয়, দেন আমাদের বডি এক্সপ্রেস করে। অনেকে কিন্তু টেকনিক্যাল অ্যাক্টিং যেটা করে এটা তার মাথার ভিতরে আসে না, এটা তার মনের ভিতরে আসে না, সেটা এক্সপ্রেস করে। টেলিভিশনে তুমি কিছু অ্যাক্টিং দেখে বা সিনেমাতে দেখে তোমার মনে হয় না যে লোকটার অভিনয়টা কেমন খাপ ছাড়া, মানে হচ্ছে যে মনে হচ্ছে অভিনয় করছে, এরকম মনে হয় আমাদের? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এরকমটা মনে হয় যে আমি কোনো একটা অভিনয় দেখে এই লোকটা যে অভিনয় করছে এটা মনে হচ্ছে না যে এটা অভিনয়টা হচ্ছে, এটা মনে হচ্ছে অভিনয় করছে, এরকম মনে হয়। হ্যালো, একটু তোমাদের কথা শুনি, একটু আনমিউট করে আমি তোমাদের কথা শুনতে চাই। জি স্যার, একটু বললে ভালো। আমি বলছি যে এরকম মনে হয় আমাদের যে কোনো একটা সিনেমা দেখে বা কোনো একটা টেলিভিশনে কিছু দেখে, কারো অভিনয় দেখে মনে হচ্ছে যে খাপ ছাড়া, এবং হচ্ছে যে এই যে যিনি অভিনয় করছেন কোথায় যেন মানে এটাকে মানে তোমার কাছে সত্য বলে মনে হচ্ছে না, এরকমটা মনে হয় তো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা মনে হয়। কেন মনে হয়? এজন্য মনে হয় যে যিনি অভিনয়টি করছেন, হ্যাঁ কে বলবে? হ্যালো হ্যালো, আচ্ছা, সেটা হচ্ছে যে যিনি অভিনয়টা করছেন তার মাথা থেকে জিনিসটা আসছে না, এটা এক্সটার্নালাইজেশন হচ্ছে। মানে হচ্ছে আচ্ছা, নাজমুল হ্যাজ এন্টার্ড দ্য ওয়েটিং রুম। আচ্ছা নাজমুল, আচ্ছা, যিনি অভিনয়টা করছেন তিনি শুধু এক্সটার্নালাইজ করার চেষ্টা করছেন, এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, এটা তার ভেতরে কিছু হচ্ছে না। আর ভেতরে কিছু না হলে এটা কোনো অভিনয়ের মধ্যেই পড়বে না। ডিরেক্টর হিসাবে এটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে
যে আসলে এটা তার ভেতরে কাজ করছে কিনা, সেটা তুমি বুঝতে পারবে। এই তোমরা অলরেডি 1.5-2 বছর পড়ে ফেলেছো ডিপার্টমেন্টে, এটা তোমরা নিশ্চয়ই এখন বুঝবে যে কোন অভিনয়টা আসলে তার ভেতর থেকে আসছে এবং সে স্পন্টেনিয়াসলি এটাকে রেসপন্স করছে, আর কোনটা আসলে সে এক্সটার্নালাইজ করছে। এক্সটার্নালাইজ তার কিছু সেট, তোমার কিছু এক্সপ্রেশন থাকে। তুমি দেখবে যে একটা বড় অংশের অভিনেতাদের কিছু সেট থাকে। ইভেন তোমার আমাদের দেশের অনেকের কথা, এটা আমি কারণ নাম বলতে চাই না, তুমি জানবে যে এই অভিনেতারা তাদের কয়েক রকমের হাসি থাকে, কয়েক রকমের কান্না থাকে, কয়েক রকমের তোমার রাগ করার এক্সপ্রেশন থাকে, ঘুরে ফিরে সেই জায়গাগুলোই সে করতে থাকে। এবং আমি তোমাদেরকে পার্সোনাল অ্যাক্টিং এবং ওই কি বলে পার্সোনাল অ্যাক্টিং, আর একটা আমরা কি বললাম, একটা হচ্ছে যে ক্যারিশমেটিক, এটা কি আমি বলেছিলাম তোমাদেরকে? জি স্যার, ক্যারেক্টার ক্যারেক্টার অ্যাক্টিং, হ্যাঁ সেইটা বলছি। এখন তোমার ঘুরে ফিরে চঞ্চল চৌধুরীকে যদি মানে সবসময় মনে হয় যে চঞ্চল চৌধুরী, তাহলে কিন্তু এটা তোমার ক্যারেক্টার অ্যাক্টিং হবে না, এটা কিন্তু পার্সোনাল অ্যাক্টিং। মানে চঞ্চল চৌধুরীকেই যেই চরিত্রই দাও, সে কিন্তু ঘুরে ফিরে ওই তার যেই মিমিক্রি গুলো সেগুলোই সে করে। হ্যাঁ, আবার যদি সে ওইগুলো না করে প্রত্যেকটা চরিত্রে যদি অন্যরকম করে করতে পারে, তাহলে কিন্তু সেটাকে আমরা বলছি যে ক্যারেক্টার অ্যাক্টিং, তাই তো? আমরা চেষ্টা করব কিন্তু সমস্ত জায়গায়, মানে আমার পার্সোনাল মত হচ্ছে যে তোমরা এই ক্যারেক্টার অ্যাক্টিংটা নিয়েই কিন্তু আমরা কাজ করার চেষ্টা করব, তাই তো? এইখানে কিন্তু ডিরেক্টরের মুন্সিয়ানা বা ডিরেক্টর হিসাবে এটা তোমার দেখার বিষয় যে তুমি কিন্তু এক ধরনের ক্যারেক্টার অ্যাক্টিং নিয়ে আসার চেষ্টা করবে। হ্যাঁ, ক্যারেক্টার অ্যাক্টিং এত সহজ না। তুমি আজকে স্ক্রিপ্ট দিয়ে কালকে ক্যারেক্টার অ্যাক্টিং তুমি বের করতে পারবে না, ওটি নিয়ে কিন্তু কাজ করতে হবে তোমার। আমি তোমাকে যেটা বললাম যে একটা ক্যারেক্টারকে স্কেচ করতে হয়, তার হচ্ছে যে তার একটা মানুষ সবসময় ধরো যে রেগে থাকে, এটার পেছনে সাইকোলজিটা কি? ধরো আমি সবসময় খুব রেগে থাকি, তখন তোমার খুঁজে বের করতে হবে যে এই লোকটার সমস্যাটা কোথায়। তোমার তার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে যে নিশ্চয়ই এমন কিছু তার জীবনে ঘটেছে যেটার কারণে সে সবসময় রেগে থাকে। আচ্ছা, একটা মানুষ পা টেনে টেনে হাঁটে, কোথায় নিশ্চয়ই কোনো অ্যাক্সিডেন্টের ফলে সে পাটা টেনে হাঁটে। মানে আমি বলছি যে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড তৈরি করা, যে কোনো ক্যারেক্টার নিয়ে আমরা যখন কাজ করি তার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা। এটা এরকম না যে ক্যারেক্টারটা বাসা থেকে এলো, গাড়িতে করে এসে এরপরে লুঙ্গি পরে রিক্সাওয়ালা হয়ে গেল, এরকম ক্যারেক্টার আমরা চাই না। আমরা চাই এটার জন্য একটা জার্নি থাকে, এই লোকের জন্য একটা জার্নি থাকে, ওর পেছনে যেন অনেক জার্নি থাকে, এবং সে যেন ওই জায়গাটা থেকে মনে হয় যে সে 20 বছর ধরে রিক্সাই চালাচ্ছে। মানে তোমার ক্যারেক্টার যখন, তোমার পারফর্মার যখন রিক্সা চালাবে, ওইটা মনে হতে হবে ও 20 বছর ধরে রিক্সাই চালায়, ইটস মানে নতুন কিছু না, এই রিক্সা চালাতে চালাতেই সে ঘুরে বেড়াচ্ছে। আর এরকম যেন না মনে হয় যে এই মাত্রই বোধহয় লোকটা এসি থেকে, মানে গাড়ি থেকে বের হয়ে রিক্সাওয়ালার মতো লুঙ্গি পরে এই রিক্সা চালাচ্ছে, এইটা যেন মনে না হয়। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, এইখানে ধরো এই কোর্স থেকে থিওরি, ওইরকম অ্যাক্টিং থিওরি তুমি খুব একটা শিখবে না। আমরা কিছু অ্যাক্টরদের কি কি জিনিস মাথায় রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এবং এই যে আমরা উদাহরণগুলো দিচ্ছি, তুমি বেসিক্যালি এই উদাহরণগুলো থেকে শিখবে, এই উদাহরণগুলো মাথায় রাখবে। এগুলো যদি তুমি লিখতে চাও, নোট রাখতে পারো। কারণ মূল জিনিসটা হচ্ছে যে এই 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 জায়গাগুলো থেকে, এই একটা কোর্সের মধ্য দিয়ে ধরো এরকম 40-50, মানে তোমরা যেরকম ধরো প্রত্যেক সেমিস্টারে 4টা করে কোর্স, 8 সেমিস্টারে 4টা 32, এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোর্স। মানে অ্যাক্টিংটা বোঝাটা এত সহজ না। তবে আমরা যেটা করব, একটা কোর্সের মধ্য দিয়ে আমরা একটা আইডিয়া জেনারেট করার চেষ্টা করব, আমাদের একটা দেখার চোখ তৈরি করার চেষ্টা করব, যার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমাকে ডিরেক্টর হিসাবে কেউ যেন ফাঁকি না দিতে পারে, এবং আমি যেটি করতে চাই সেটি যেন আমি বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? আচ্ছা, সবসময় ধরো আমাদের দেশে একটা সিনেমা হবে তোমার, সেটি হচ্ছে আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গবন্ধুর একটা তোমার বায়োপিক হবে। হ্যাঁ, তো সেখানে ধরো মেইন কাস্ট হিসাবে ধরো একজন অভিনেতাকে নেওয়া হলো। আমাকে চিন্তা করতে হবে যে ওই অভিনেতার আসলে ওই অ্যাবিলিটিটা আছে কিনা, নাকি শুধুমাত্র তার দৈহিক উচ্চতা, তার গড়ন, এটা দেখেই আমি নিয়ে নিলাম। আচ্ছা, তুমি দৈহিক গড়ন এবং সবকিছু মিলে যদি নাও, তারপরে যে যদি পারফরমেন্স খারাপ করে বা ভালো না করতে পারে, তাহলে কিন্তু তোমার এই প্রজেক্টটা শেষ হয়ে যাবে। আমি তোমাদের একটা উদাহরণ বলি। কোন এক ভদ্রলোক, বাংলাদেশের ডিরেক্টর, উনি অনেক টাকা খরচ করে হচ্ছে একটা মুক্তিযুদ্ধের সিনেমা তৈরি করেছিলেন। সিনেমা খুব সবকিছু ঠিক আছে, উনি যেই বঙ্গবন্ধু চরিত্রে একজন ভদ্রলোককে নিয়েছেন, তিনি খুবই খর্বাকৃতির। হ্যাঁ, এই খর্বাকৃতির কারণে সেন্সর বোর্ড কিন্তু তার এই
সিনেমাটিকে কিন্তু আর সেন্সর সার্টিফিকেট দেয়নি, কারণ এটি কিন্তু যখন আমি কোনো একটা পিরিয়ড নিয়ে কাজ করি তখন কিন্তু আমাকে এক্সাক্ট হতে হয়। মানে এটা যদি আমি একটু এদিক ওদিক করি, ইতিহাসকে আমি একটু সরিয়ে দেই, তাহলে কিন্তু এক ধরনের ইতিহাস বিকৃতি তৈরি হতে পারে। বোঝা গেল? সিনেমা কিন্তু রিলিজ হয়নি, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক হতে হবে। এই ধরনের কাজ যদি করো তাহলে কিন্তু তোমাকে একদম টু দ্য পয়েন্ট এবং এক্সাক্ট হতে হবে। ওকে, বলছে সিইং, লিসনিং এন্ড টাচিং স্টিমুলেট ইনটিউটিভ রেসপন্স when you talk in what the other actor says and does. আরেকজন কথা বলছে, ধরো এরা তোমার সাথে যিনি অভিনয় করছেন, আমি কিন্তু ধরো তোমাকে অ্যাক্টরের জায়গা থেকেই বলছি, হ্যাঁ, মানে আমি ধরে নিচ্ছি যে তুমি হচ্ছে অ্যাক্টর, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, তুমি ডিরেক্টর হিসাবে কি করবে সেটা তোমার জন্য বুঝতে সুবিধা হবে। অ্যাক্টর হিসাবে বলা হচ্ছে যে যখন তোমার যে যিনি অভিনয় করবেন কো আর্টিস্ট, উনি কিন্তু সবসময় তোমাকে তার তার সংলাপের মধ্য দিয়ে, তার জেস্টার পোস্টারের মধ্য দিয়ে এক ধরনের ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করেন, এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেন। কিছু অ্যাক্টর তুমি দেখবে খুবই ডাল, ডাল মানে হচ্ছে স্ক্রিনে আসলে সে স্ক্রিনে যখন সে থাকে তখন সে আসলে চিন্তা করে যে আমি আসলে কি করব, আমার তো ডায়লগ নাই, হ্যাঁ, আমার তো এই মুহূর্তে কিছু সংলাপ নাই, আমি দাঁড়িয়ে থাকি। তখন সে প্রথমে চিন্তা করে আমার হাতটা কোথায় রাখবো, হ্যাঁ, সে তার বিজনেস খুঁজে পায় না, সে চিন্তা করে আমার হাতটা কোথায় রাখবো, আমি কিভাবে তাকাবো। দেখবে খুব ডাল, মানে হচ্ছে যে ও কিছু ওইখানে নেই। তো অভিনেতার কিন্তু সবসময় ওই জায়গাটাতে থাকতে হবে এবং তার যিনি কো আর্টিস্ট থাকবেন তার কাছ থেকে প্রতি মুহূর্তে কিন্তু রেসপন্স নিতে হবে, এবং কো আর্টিস্টও আসলে রেসপন্স নেবে। এটা ইউনিভার্সিটি যদি আমাদের সুযোগ হয় আমরা 3-4 দিনের একটা ওয়ার্কশপ করার চেষ্টা করব, এবং হচ্ছে যে ফিজিক্যালি হচ্ছে যে আমরা এক ধরনের ওয়ার্কশপ, এই কাজগুলো আমরা কিভাবে হয় এটা আমরা বোঝানোর চেষ্টা করব। অনেকগুলো গেমস এর মধ্যে দিয়ে আমরা কাজগুলো করতে পারি। এই যত তোমার লেকচার দেওয়া হোক, এইটা তোমার মাথায় যতটা না ঢুকবে, তার চেয়ে যখন আমরা ফ্লোরে কাজ করব সেইটার মধ্যে দিয়ে যে শিক্ষাটা হবে সেটা কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগবে। বলছে although hearing, touching, smelling and tasting tell you a lot about another person, your eyes reveal the most. বলছে যে সবগুলো সেন্সরি কাজ করে আমাদের, এগুলো আমাদেরকে তথ্য দেয়, তবে আমাদের চোখ সবচেয়ে বেশি তথ্য আমাদেরকে দেয়, আমাদের যে ভিশন সেটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি তথ্য দেয়। আচ্ছা, এক ধরনের গেমস আমরা সময় নেই কিন্তু আমি তোমাদেরকে বলি, আমাদের সুযোগও নেই, সেটি হচ্ছে যে প্রত্যেকটা সেন্সরির জন্য আলাদা রকম করে প্র্যাকটিস করা। যেমন তোমার 5টা গ্রুপ করা, তো 5টা গ্রুপের 5 রকমের সেন্সরি নিয়ে কাজ করবে। কেউ হিয়ারিং নিয়ে কাজ করবে, কেউ টাচিং নিয়ে কাজ করবে, কেউ স্মেলিং নিয়ে কাজ করবে, কেউ টেস্টিং নিয়ে কাজ করবে, কেউ ভিশন নিয়ে কাজ করবে, সিইং নিয়ে কাজ করবে। আচ্ছা, তাদের কাজ হবে কি, যে এমন কিছু একটা পারফরমেন্স তৈরি করা, ইম্প্রোভাইজেশন তৈরি করা, যেখানে এই মানে এই যে সে দেখছে সিইং, এইটা গুরুত্বপূর্ণ, বাকিগুলো গুরুত্বপূর্ণ না। আরেকজন এমন একটা পারফরমেন্স করবে, আরেকটা গ্রুপ, যেখানে হচ্ছে তোমার টেস্ট করছে কিছু একটা, সেইটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বা কিছু একটা সে হিয়ারিং বা লিসনিং করছে সেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটা কেন করা হচ্ছে? এই যে অভিনেতার পাঁচটা তোমার অস্ত্র, এই 5টাকে যদি আমরা অস্ত্র বলি, এই অস্ত্রগুলো আসলে মানে শানিত করা, আলাদা আলাদা করা। আচ্ছা, তারপরে বলা হবে যে তোমার আসলে, যদি বলা হয় যে তোমার আসলে এই যে তোমার শোনার জিনিস, তুমি আসলে কানে শোনো না, সেইটা আসলে তুমি কিভাবে অভিনয়, এটা মিউট, সেইটা তোমার বডি কিভাবে রেসপন্স করে। আচ্ছা, তুমি দেখতে পাও না, সেইটা তোমার বডি কিভাবে রেসপন্স করে। তুমি কোনো কিছু টেস্ট পাও না, এই যে আমাদের এখন কোভিড-19 হলে কেউ কোনো টেস্ট পায় না, কোনো টেস্ট পায় না এবং হচ্ছে কোনো ঘ্রাণ থাকে না। এইটা একজন মানুষের জন্য কিন্তু খুবই আনইউজুয়াল একটা এক্সপেরিয়েন্স, তাই না? আমরা চিন্তাই করতে পারি না যে আমি কোনো ঘ্রাণ পাচ্ছি না, আমি কিছু খেলে আমি কোনো স্বাদই পাচ্ছি না। কেউ কেউ বলছে যে আমি যদি কোভিড-19 যাদের হয়েছে, কেউ কেউ বলছে যে আমি যা কিছু খাচ্ছি মনে হচ্ছে কাগজ, মনে হচ্ছে আমি কাগজ খাচ্ছি, হ্যাঁ, তাহলে কি ভয়ঙ্কর একটা বিষয়। তো এই অভিজ্ঞতা, এইটা যদি মানে বলা হয় যে তোমার হচ্ছে যে এই ভীষণগুলো নেই, এটা হচ্ছে তোমার যে মূল অস্ত্র, সেই অস্ত্রগুলোকে আসলে তোমাকে চিনতে সাহায্য করা। তোমার মূল অস্ত্র হচ্ছে এই 5টা, হ্যাঁ। যদি বলা হয় যে একজন অভিনেতার আসলে মূল অস্ত্রের জায়গাগুলো কি, এই 5টা কিন্তু সেই অস্ত্র, হ্যাঁ। আচ্ছা, মায়েস্ট্রোসিয়ার্স মানে হচ্ছে যে মানে যারা মাস্টার, মানে যারা হচ্ছে যে সবচেয়ে গ্রেটেস্ট, তাদের যে কান বা যে শ্রবণ শক্তি থাকে সেটাকে বলা হচ্ছে যে মায়েস্ট্রোসিয়ার। মানে হচ্ছে যে একজন গ্রেট অ্যাক্টরের এই কানটা কিন্তু, কান মানে কান না, কান মানে হচ্ছে তার শ্রবণ শক্তি। ধরো তুমি একটা পারফরমেন্স করছো,
হঠাৎ কিছু একটা তোমার মাথার উপর দিয়ে উড়ে গেল, এখন এটা স্ক্রিপ্টে নেই, এটা স্ক্রিপ্টে বলা নেই যে এখান দিয়ে একটা জোরে একটা হেলিকপ্টার বা প্লেন চলে যাবে এবং আপনি চমকে তাকাবেন। আমি অভিনেতা হিসাবে অন্য একটা কাজ করছি, এখান দিয়ে যদি যায় তাহলে আমি কি তাকাবো না উপরে? এই সোর্সটা কি, সাধারণ মানুষ হিসাবে তো আমি তাকাই। তো এইটা কিন্তু অভিনেতার মানে এটা রেসপন্স করার দায়িত্ব, যে তার চারপাশে যা কিছু হচ্ছে সেটা কিন্তু সে রেসপন্স করবে। আচ্ছা, কোন অভিনেতাকে তোমাদের কাছে সবচেয়ে বেস্ট মনে হয়? তোমাদের কাছ থেকে শুনি যে তোমাদের বাংলাদেশে যদি বলো পছন্দের অভিনেতা কে, একজনের নাম যদি বলতে বলা হয়, প্রত্যেকের কাছ থেকে শুনি। হুমায়ুন ফরিদি স্যার। আচ্ছা, বিক্রমাদিত্য, হুমায়ুন ফরিদি। আর কে? ইউসুফ তুহিন? স্যার ফজলুর রহমান বাবু। আচ্ছা, কাজী শাহরিন? আচ্ছা আচ্ছা, মাহফুজুর রহমান। বলো, তোমরা বলো, তোমাদের মতো করে বলো, আর দুই তিনটা আমরা শুনবো। জি স্যার। মাহফুজ? জি স্যার, কিছু বলছেন? পছন্দের অভিনেতা কে, বেস্ট কে, সবচেয়ে বেস্ট কে তোমার চোখে? স্যার কোন ইন্ডাস্ট্রিতে? বাংলাদেশে? বাংলাদেশে স্যার তেমন নাই স্যার। ডিফিকাল্ট বলা, খুবই ডিফিকাল্ট, তাই তো? কি স্যার, মানে সবার অ্যাক্টিং অনেকটা এক টাইপের। ওকে, বিক্রমাদিত্য বলেছে হুমায়ুন ফরিদি, আর আমাদের ইউসুফ তুহিন বলেছে ফজলুর রহমান বাবু। আচ্ছা, এদেরকে তোমাদের পছন্দ হওয়ার কারণটা কি একটু বলতে পারবে, অনেক সংক্ষেপে যদি বলো? হুমায়ুন ফরিদি খলনায়ক ভূমিকায় অথবা অন্য কোনো ভূমিকায়, মানে যে কোনো ভূমিকায় অভিনয় করলে মানে মনে হয় যে ওনার চরিত্র বদলায় যায়। রাইট, মানে হচ্ছে প্রত্যেকটা চরিত্রে যখন উনি কাজ করেন এটা ডিফারেন্ট হয়, তাই তো? ডিফারেন্ট হয়। এবং হচ্ছে যে এটা কেন বলছি যে সব অভিনেতা কিন্তু একরকমের হয় না, এটাকে যদিও বলা হচ্ছে দ্য মায়েস্ট্রো সিয়ার, কিন্তু এইটা কিন্তু এই সব অভিনেতার ওই একরকমের চোখ থাকে না, একরকমের কান থাকে না। চোখ মানে তার দেখার এবং ইন্টারাক্ট করার ক্ষমতা, এবং কান মানে হচ্ছে তার শোনার এবং এটাকে ইন্টারাক্ট করার ক্ষমতা। মানে সাধারণ মানুষ তো কান দিয়ে শুধু শোনে, হয়তো ইন্টারাক্টও করে, কিন্তু অভিনেতাকে কিন্তু তার চেয়ে বেশি দেখার এবং তার চেয়ে বেশি ইন্টারাক্ট করতে হয় আসলে, তাই তো? এটা কিন্তু অভিনেতার বেসিক জায়গা, যে তাকে কিন্তু ইন্টারাক্ট করতে হয়, এবং তার মূল শক্তি কিন্তু এই যে 5টা সেন্সরি আমরা বললাম, এই 5টা সেন্সরি কিন্তু তাকে এই শক্তিটা দেয় আসলে। এবং একজন সাধারণ মানুষের চেয়ে এই জায়গাগুলোতে একজন অভিনেতাকে এগিয়ে থাকতে হয়। খুবই ডিফিকাল্ট। ধরো যে একজন অভিনেতা যদি কানে না শোনে, কালা হন, বা একজন অভিনেতা যদি চোখে না দেখেন, তাহলে কিন্তু তার এই শক্তির জায়গাগুলো প্রকাশ করাটা কঠিন, খুব চ্যালেঞ্জিং কিন্তু, তাই না? চ্যালেঞ্জিং কিন্তু। তবে আমাদের সবারই তো চোখ আছে, আমাদের সবারই কান আছে, আমরা সবাই টেস্ট পাই, কিন্তু সবার এইটার মাত্রা কি এক না। আমাদের প্রত্যেকের মাত্রা এক এক রকম। অভিনেতাকে কিন্তু এই প্রত্যেকটা মাত্রাকে সেন্সিটাইজ করতে হয়, সফিস্টিকেটেড করতে হয়। ধরো যে গন্ডারের মতো না, সে খুব দ্রুত রিয়্যাক্ট করতে পারে, তার মানে সেন্সেশনটা অনেক বেশি। কোথাও একটা ছোট্ট শব্দ হলে সে যেন শুনতে পারে এবং সে রিয়্যাক্ট করতে পারে, এবং ক্ষুদ্র কিছু হলেও সে যেন দেখতে পায়। হ্যাঁ, আচ্ছা, বলছে যে গ্রেট অ্যাক্টরস আর সেন্সিটিভ টু দ্য স্লাইয়েস্ট ভেরিয়েশন ইন দ্য আদার অ্যাক্টরস টোন। এই যারা গ্রেট অ্যাক্টর, তুমি কথা বলতে বলতে হঠাৎ তোমার গলাটা একটু করুণ সুরে কথা বললে, বা একটু দুঃখের মতো একটু মনে হলো, এটা কিন্তু গ্রেট অ্যাক্টররা মিস করে না, এটা কিন্তু ধরে ফেলে, এই টোনটা কিন্তু সে ধরে। হ্যাঁ, বলছে ট্রেন ইউরসেলফ টু হিয়ার এভরি লাইন্স অ্যাজ ইফ ইউ আর হিয়ারিং ইট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এই কথা, এই সংলাপগুলো কিন্তু তুমি যখন শুনছো, মানে মনে করো যে এটা কিন্তু প্রথমবারের মতো তুমি শুনছো, কিন্তু আসলে কিন্তু তুমি প্রথমবারের মতো শুনছো না। হ্যাঁ, তুমি কিন্তু অনেকবার এটা শুনেছো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো 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 জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, তোমাদের ছবি, জি স্যার, শুনতে। জি স্যার। হ্যাঁ, ছবিগুলো চলে গেল হঠাৎ করে, এর জন্য আমি ভাবলাম যে তুমি যখন শুনছো মনে হবে যে এটা প্রথমবারের মতো শুনছো। প্রথমবারের মতো শুনছো কেন বলা হচ্ছে? কারণ প্রথমবার যখন মানুষ একটা জিনিস শোনে, তখন তার এইটার মধ্যে একটা উচ্ছলতা থাকে, বা এটা একটা অ্যাট্রাকশন থাকে। তুমি কিন্তু এই সংলাপ অনেকবার শুনেছো, কিন্তু তুমি যখন পারফরমেন্স করবে অ্যাজ ইফ এটা তুমি প্রথমবারের মতো শুনছো, তাই তো? এবং তোমার সহ অভিনেতা বা পার্শ্ব অভিনেতা যিনি থাকবেন,
তার যে ভোকাল ভ্যারিয়েশন সেটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, যে ওইখানে কি টার্ন নিচ্ছে, ওইখানে কোন দিকে যাচ্ছে, ওইটার উপর নির্ভর করে কিন্তু তুমিও তোমার ভোকাল ভ্যারিয়েশন গুলো নিয়ে আসবে। কেউ যদি তোমাকে উচ্চস্বরে একটা কথা বলে, আমি যদি তোমাকে উচ্চস্বরে কথা বলি, তুমি হয়তো উচ্চস্বরে আমাকে রিপ্লাই দেবে না, কিন্তু তোমার বাসায় যদি কেউ উচ্চস্বরে কথা বলে তুমিও একটু উচ্চস্বরেই বলবে। আবার যদি কেউ মানে আনন্দ নিয়ে বলে তুমি আনন্দ নিয়ে বলবে, কেউ যদি রাগ করে বলে তুমিও রাগ করে বলবে। মানুষ কিন্তু বাচ্চাদের মতো, অভিনেতারা কিন্তু শিশুদের মতো। এটা কিন্তু তোমার অনুকরণ প্রিয় এবং এক ধরনের মিররের মতো, তাই তো? এই মিররে যেরকম তুমি যেরকমটা দেখো, তুমি যেরকম হাত নাড়বে মিররও সেরকম হাত নাড়বে। এটা কিন্তু অ্যাক্টিংটা কিন্তু মোরাললেস ওরকমটাই। হ্যাঁ, তোমার যিনি পার্শ্ব অভিনেতা থাকেন বা কো আর্টিস্ট থাকেন তার সাথে রিয়াকশন করেই কিন্তু তুমি একটা অ্যাকশন করো, তাই তো? আচ্ছা, the maestro of a symphony orchestra can detect a single incorrect note played in 100 piece of orchestra. Develop your hearing so you can detect the emotional meaning, not rational meaning behind every vocal intonation and nuance. বলছে যে এই যে সিম্ফনি অর্কেস্ট্রা থাকে না, যে ধরো 100 বেহালাবাদক মিলে একটা তোমার এই যে আমাদের সিনেমাতে আমরা দেখি না অনেক সময় যে উনি কন্ডাক্ট করছেন, উনি কখনো বলছেন যে এইটা বাড়বে এটা কমবে, এক ধরনের কন্ডাক্ট করে না এটাকে। তো উনি কিন্তু ওনার কানটা এরকম হয়, দেখবে যে কানের আমাদের মতো কান না, মানে উনি কিন্তু কোথাও যদি সুর কেটে যায়, কোথাও কেউ একজন ছোট্ট একটু ভুল করে, সেটা কিন্তু ওনার কানে আসবে। এটা কিন্তু বহু সময় ধরে ঘন্টার পর ঘন্টা ধরে ওনারা প্র্যাকটিস করেন, এইটা বাড়বে এটা কমবে, এই যে এরকম স্টিক থাকে বা কিছু একটা বা হাত দিয়ে অনেক সময় এরকম করে, এটা বাড়বে এটা কমবে। তো বলছে যে ওই রকম কান তৈরি করা অভিনেতার, যেন যে কোনো সিঙ্গেল যদি কোনো ডিফারেন্স থাকে, ভুল থাকে, এটা যেন সে ধরতে পারে। বলছে যে হাউ ডু ইউ ডেভেলপ ইউর হিয়ারিং, তুমি তোমার হিয়ারিং কে কিভাবে ডেভেলপ করবে। এখন এটা কিভাবে করবে, এটা নানা রকমের প্র্যাকটিস আছে। হ্যাঁ, সেটা হচ্ছে বাই প্র্যাকটিসিং অফ আর্ট অফ কনসেন্ট্রেশন থ্রু ফোকাস কনসেন্ট্রেশন অন দ্য আদার অ্যাক্টর। একটা জিনিস তোমাদেরকে আমি সূত্র বলে দেই, কনসেন্ট্রেশন তৈরি করার সবচেয়ে বড় সূত্র হচ্ছে, আচ্ছা রাহিমা আহমেদ সাথী হ্যাজ এন্টার। আচ্ছা, একমাত্র সূত্র হচ্ছে যখন তুমি কনসেন্ট্রেশন করতে চাও, তোমার যে কো আর্টিস্ট থাকে তার উপরে কনসেন্ট্রেশন যদি করো, তাহলে দেখবে যে তোমার কনসেন্ট্রেশন তৈরি হবে এবং তুমি এই সবকিছু তৈরি হবে। আমরা কি করি, ধরো একটা বৃত্ত তৈরি করি। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে এখন ধরো ক্লাস কন্ডাক্ট করছি, এই টেবিল, এই সোফা এবং এই ল্যাপটপের বাইরে কিন্তু আমার কনসেন্ট্রেশন নেই, থাকার সুযোগ নেই, তাই তো? আমি চাইলেও কিন্তু এটা পারবো না, আমাকে কিন্তু এইটুকুর মধ্যে থাকতে হবে। অভিনেতারা আসলে কি করেন, তারা কিন্তু এই তার মনোযোগের বৃত্ত তৈরি করেন। হ্যাঁ, প্রথমে সে নিজের মধ্যে একটা বৃত্ত তৈরি করেন, তারপরে আরেকটু বড় বৃত্ত তৈরি করেন তার কো আর্টিস্টের সাথে, তারপরে আরেকটু বড় বৃত্ত তৈরি করেন তার যে সেটিংস এবং সবকিছু মিলিয়ে, তাই তো? বলছে the other actor's tonal variation and his way of speaking reveal his emotional state. আমি যখন যেভাবে কথা বলি, যেই টোনে কথা বলি, যেই ভেরিয়েশনে কথা বলি, সেটি কিন্তু আমার মানসিক অবস্থাকে প্রকাশ করে, তাই তো? এইটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। তুমি যদি মোনোটোনাস এবং রোবোটিক ভাবে শুধুমাত্র তোমার সংলাপ বলার জন্য ব্যস্ত থাকো, সেটা কিন্তু কোনো অভিনয় হবে না। সেটা কিন্তু যে কেউ পারবে, সেটা কিন্তু আমাদের এই ক্লাসের যে কেউ পারবে, কিন্তু কেউ যদি অভিনেতা হতে চায় তাকে কিন্তু একটু ডিফারেন্ট হতে হবে। হ্যাঁ, মোনোটোনাস না, অন্য কো আর্টিস্ট কিভাবে কথা বলছে সেখান থেকে কিন্তু রিয়াকশন নিয়ে তার মতো করে সে এক ধরনের কথা বলবে, তাই তো? আচ্ছা, আচ্ছা, বলা হচ্ছে যে হাউ টু লিসেন, তুমি কিভাবে শুনবে। শোনাটা কিরকম, এটা তো একটা অটোমেটিক প্রসেস, আমরা এমনিতেই শুনি, আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই কান দিয়ে দিয়েছে, আমরা এমনিই শুনি। কিন্তু একজন অভিনেতা কিন্তু এভাবে শোনে না, তাকে কিন্তু দীর্ঘ চর্চায় আসলে এটাকে প্রস্তুত করতে হয়। তারা কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো এরকমটা না, তাদের এই 5টা যে আমি সেন্সরি বলেছি, এই ইন্দ্রিয়গুলোকে কিন্তু অনেক স্ট্রং করতে হয়, সফিস্টিকেটেড করতে হয়। আচ্ছা, বলছে হিয়ার এভরিথিং, ট্রু লিসনিং ইমপ্রুভস ইউর অ্যাওয়ারনেস। বলছে সবকিছু শোনো। আমি কি তোমাদেরকে কোনো দিয়েছিলাম, এক্সারসাইজ দিয়েছিলাম যে কোনো ফিল্ম তোমার এই বা ফিল্মকে তোমার করে ভিডিও অফ করে শুধুমাত্র সাউন্ডটা শুনবে? আমি কি তোমাদেরকে এরকম কোনো এক্সারসাইজ দিয়েছিলাম? না, না স্যার। না স্যার। না স্যার। দেইনি। আচ্ছা, এইটা একটা গুড প্র্যাকটিস। যদি তুমি তুমি এই যে তোমার লিসেনিং এর প্র্যাকটিসটা করতে চাও, বা অভিনেতা হিসাবে বা ডিরেক্টর হিসাবে শব্দের ভূমিকাটা তুমি বুঝতে চাও যে কোনো একটা সিনেমা,
তুমি এই ভিডিও মিনিমাইজ করে দিয়ে তুমি আসলে সাউন্ডটা এবং ডায়লগ গুলো বুঝলে দেখবে যে এটার একটা জগৎ। মানে হচ্ছে যে আমাদের তো আসলে আমরা ভিডিওটাই দেখি, মানে ভিজুয়ালটাই দেখি, সাউন্ডটা এটার সাপোর্ট হিসাবে আমরা ইয়ে করি। কিন্তু যদি তুমি চোখ বন্ধ করে এই ভিডিও অফ করে দিয়ে শুধুমাত্র এই সাউন্ড গুলো শোনো এবং ডায়লগ শোনো, এটা দেখবে তোমার একটা আলাদা জগৎ তৈরি করবে। বলছে যে সবকিছু শোনো, আমাদের চারপাশে এখন ধরো যে নানা রকম শব্দ থাকে না, ধরো এইখানে ফ্যান ঘুরছে, ওইখানে কোথাও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, শব্দ শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে কোথাও। তারপরে ছোট ছোট শব্দ কিন্তু হয় ওইখানে, তোমার নানা রকমের শব্দের ভেরিয়েশন থাকে। তোমাকে কিন্তু সবকিছু শুনতে হবে, আলাদা করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা শব্দকে কিন্তু আলাদা করতে পারা, যে এইটা হচ্ছে এই শব্দ, এইটা হচ্ছে। তার মানে যখন তুমি একটা পারফরমেন্স করবে, কোনো কিছু যেন তোমার মিস না হয়, তুমি যেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে কোনো জিনিস তুমি কিন্তু ডিটেক্ট করতে পারো। এগুলো কেন বলছি যে তোমার এই 5টা ইন্দ্রিয় অভিনেতা হিসাবে শক্তিশালী হতে হবে। এগুলো যখন শক্তিশালী হবে তখন ওই যে আমাদের বিক্রমাদিত্য এবং মাহফুজ বলল যে ফজলুর রহমান বাবু এবং হুমায়ুন ফরিদী, তাদের কিন্তু এই সেন্সরি গুলো কাজ করে। মানে হচ্ছে যে যখন উনি ডায়লগ বলে তখন মনে হয় যে উনি শুনছে কিছু, বা উনি রেসপন্স করছে, বা উনি এই সমস্ত কিছু মিলিয়ে উনি। আচ্ছা, যদি অন্য একটা মানে কি বলে নভিস অ্যাক্টর থাকে, তখন মনে হয় না যে ওর সেন্সরি গুলো কাজ করে, শুধুমাত্র মনে হয় যে ও সংলাপ বলার জন্য অস্থির, মানে ওর সংলাপটা কখন আসবে সেটার জন্য সে অপেক্ষা করছে, আর কোনো ইন্দ্রিয় তার কাজ করছে না। তাহলে সেটা কিন্তু এক ধরনের প্রতিবন্ধী টাইপের ব্যাপার হয়, মানে হচ্ছে যে হ্যান্ডিক্যাপ টাইপের, মানে হচ্ছে যে একজন মানুষের একটা ইন্দ্রিয় ছাড়া আর কোনো ইন্দ্রিয় কাজ করে না। কিন্তু অভিনেতার কিন্তু সেরকমটা হলে চলে না, তাকে কিন্তু সবগুলো ইন্দ্রিয় তার কাজ করবে এবং এগুলোকে রেসপন্স করবে, তাই তো? বলছে if you were to participate in a mixing session for a movie, you would see how many sounds go into a single scene, sounds you hear all the time but of which you are not consciously aware. দেখো, একটা সিনেমা যখন আমরা দেখি, আমরা কিন্তু বেসিক্যালি সংলাপগুলো বোঝার চেষ্টা করি, তাই তো? আমরা কিন্তু বেসিক্যালি আমরা চেষ্টা করি সংলাপ কি বলছে, কিন্তু অনেক রকম শব্দ থাকে, যেমন আমাদের বাস্তব জীবনে অনেক রকমের শব্দ থাকে। তোমাদের মধ্যে ভিডিও এডিটিং করো, কেউ পারো? জি স্যার। দেখবে, তোমরা নিশ্চয়ই দেখবে যে অডিও যখন কাজ করা হয় অনেকগুলো লেয়ার থাকে না? জি স্যার। অডিওর অনেকগুলো লেয়ার থাকে। এক লেয়ারে ধরো যে এক রকমের সাউন্ড থাকে, আর এক লেয়ারে অ্যাম্বিয়েন্সের মধ্যে অনেক রকমের সাউন্ড থাকে। আমাদের এগুলোকে কিন্তু কতগুলোকে আবার তোমার অ্যাডজাস্ট করতে হয়। কোনোটার একটা সাউন্ড দেখা গেল যে মানে আমার একটা প্রচন্ড একটা শব্দ চলে গেল, ওটাকে আমরা ডাউন করি না, ডাউন করে দিই, যে ওটা যেন আমাদের সিনটাকে নষ্ট না করে বা আমাদের সংলাপটাকে নষ্ট না করে। আচ্ছা, আমি এর জন্য বলছি যে শব্দকে যদি আমরা দেখি, শব্দের কিন্তু নানা মাত্রার শব্দ, তার এক ধরনের কি বলে, আমরা যেমন আলোর ক্ষেত্রে বলি না যে কুল লাইট আর লাইট, হট লাইট, হ্যাঁ, কুল লাইট বলি না আমরা? হ্যাঁ, হ্যালো, জি স্যার। স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি যে তোমার লাইটের ক্ষেত্রে আমরা যেরকম ভেরিয়েশনটা করতে পারি, আমরা কিন্তু এই যে বলি যে এটা কুল লাইট, এটার কেলভিন কত, হ্যাঁ, ডে লাইট এবং সবই তো আলো। ধরো এই যে আমার ঘরের ভিতরে যে আলো, এইটাও আলো, আর বাইরেও কিন্তু সানলাইট ও লাইট, কিন্তু দুটো তো এক জিনিস না, দুটোর কেলভিন আলাদা, দুটোর কালার টেম্পারেচার আলাদা, দুটোর জোনাল কোয়ালিটিও আলাদা। তো সাউন্ডও কিন্তু সেরকমটাই, সাউন্ডের কিন্তু নানা রকমের ভ্যারিয়েশন কিন্তু আছে, এগুলোকে আমাদেরকে পার্থক্য করতে শিখতে হবে। আমি তোমাদেরকে বলবো যে যদি পারা যায় 5 মিনিটও যদি পারো, একটা জায়গায় বসে তুমি আসলে এই শব্দগুলো বোঝার চেষ্টা করবে, চারদিকে আসলে কি শব্দগুলো তুমি পাচ্ছ, আর কিছু না, শুধু তোমার এই যে শ্রবণেন্দ্রিয়, সেটাকে কাজে লাগিয়ে যে কি কি ধরনের শব্দ তুমি পাচ্ছ, কত মানে সেন্সিটিভ শব্দগুলো তুমি আসলে পারসিভ করতে পারছো। 1, 2 হচ্ছে মানুষকে অবজার্ভ করা। হ্যাঁ, যে মানুষকে অবজার্ভ করা, আমি তোমাদেরকে এরকম সুযোগ হয়নি তোমাদের যে কোনো একটা বিষয় যা তুমি দেখেছো 1 মিনিটের কোনো একটা বিষয় আমাদেরকে ডিটেলস আসলে তুমি বলবে। এটা হচ্ছে তোমার এই যে দেখার, পর্যবেক্ষণ করার অনুভূতি। এগুলো কিন্তু অভিনেতা হিসাবে এই 5টা বিষয় কিন্তু নিয়ে তোমাকে আলাদাভাবে কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, বলছে যে জাস্ট লিসেন। হিয়ারিং আর লিসনিং এর মধ্যে তো পার্থক্য আছে, তোমরা জানো নিশ্চয়ই। হ্যাঁ, হিয়ারিং এবং লিসনিং তো এক জিনিস না। তুমি যখন ধরো কোনো একটা কথা শুনছো,
কিন্তু অত মনোযোগ দিয়ে শুনছো না, সেটাই হিয়ারিং। আর যদি তুমি লিসনিং মানে হচ্ছে তোমার সমস্ত কিছু দিয়ে সিরিয়াসলি তুমি জিনিসটা শুনছো, তাই তো? তো উনি কিন্তু বলছেন যে এটাকে মানে ওই মনোযোগ দিয়ে শুনতে হবে। when you are listen to the other actor, forget all your preconceived ideas and your subjective opinions. What is right and wrong is mostly irrelevant. তুমি যখন তোমার কোয়ার্টিস্টের সাথে কথা শুনছো, তখন তোমার যে প্রিকনসিভ, তুমি ও এটা বলবে তারপরে আমি এটা বলবো, এগুলো সব বাদ দাও, এগুলো কিচ্ছু মাথায় রাখা যাবে না। তোমাকে ওর কথাগুলো শুনতেই হবে। তোমার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দুতে তোমার কোয়ার্টিস্ট কি বলছে সেটা কিন্তু তোমাকে শুনতে হবে, এটাই তোমার কাজ। আচ্ছা, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ নেভার অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য ইমোশন বিহাইন্ড দেম। বলছে যে এই যে যা কিছু বলছে তার পিছনের ইমোশনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ধরো আমরা যা কিছু প্রকাশ করি বা যা কিছু বলি, তার চেয়ে অনেক কথা কিন্তু আমরা বলতে পারি না। আমাদের যে ভাষা, সেটা কিন্তু আমরা যা কিছু বলতে চাই সবকিছু এক্সপ্রেস করে না। তুমি যখন কিছু বলবে, প্রেজেন্টেশন দেবে, বা আমি যখন ক্লাস নেই, আমার কাছে মনে হয় যে আমি আসলে যা বলতে চেয়েছি তার সবটুকু মনের ভাব আমি প্রকাশ করতে পারিনি। তোমার ক্ষেত্রে তাই মনে হবে, এবং প্রত্যেকের ক্ষেত্রে তাই। তার মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদেরকে আমাদের মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে দেয় না, বা আমরা পারি না। কিন্তু এটার পেছনের ফিলিংসটা কিন্তু বোঝা যায়। তুমি যদি এটাকে অবজার্ভ করো, তাহলে কিন্তু তুমি বুঝবে যে এটার পেছনের ফিলিংসটা আসলে কি, তুমি আসলে কি বলতে চাও। আমরা বলি না টেক্সট, সাবটেক্সট সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? ইন বিটুইন লাইন, দুটো লাইনের মাঝখানে যেটা থাকে, দুটো লাইনের মাঝখানে কি থাকে? কিছুই থাকে না। দুটো লাইনের মাঝখানে একটা মানে এমটি স্পেস থাকে। কিন্তু এইটাকেই বলছে সাবটেক্সট, মানে হচ্ছে যেটা আসলে বলা হয় না কিন্তু যেটা বোঝা যায়। হ্যাঁ, আমি হয়তো সংলাপে কিছু বলছি না, কিন্তু আমার এক্সপ্রেশন দিয়ে বা আমার জেস্টার দিয়ে আমি এমন একটা কিছু বললাম বা বোঝার চেষ্টা করলাম তোমাকে, কোয়ার্টিস্টকে, যেটা হচ্ছে সাবটেক্সট। তো এই জিনিসগুলো তুমি মিস করবে যদি তুমি অভিনেতা হিসাবে তোমার কোয়ার্টিস্টের সাথে একটা হাই ইন্টেন্সিভ যদি কমিউনিকেশন না তৈরি করো, তাহলে এই সাবটেক্সটগুলো তুমি মিস করবে। এই সাবটেক্সটগুলোই আসলে অভিনেতা তৈরি করে। আমরা যে দুজন অভিনেতার কথা বললাম, তারা কিন্তু এই জিনিসগুলো মিস করে না। তারা শুধুমাত্র তাদের সংলাপ নিয়ে চিন্তিত না, যে আমার সংলাপটা কখন বলবো, আমার ডায়লগটা বললে আমার কাজ শেষ, এইটা তারা মনে করে না। তারা মনে করে এভরি সেকেন্ড, এভরি ভাইব্রেশন ফ্রম আদার অ্যাক্টর, সেটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ ওইখান থেকে রসদ নিয়ে সে কিন্তু রিয়াক্ট করে, তাই তো? বলছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইজ নেভার অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য ইমোশন বিহাইন্ড দেম। বলছে লিসেন টু হাউ দ্য আদার অ্যাক্টর ফিলস অ্যাবাউট হোয়াট শি সেইজ, ডোন্ট জাজ। একটা হচ্ছে যে এই গুরুত্ব দেওয়া হচ্ছে যে এটার পিছনে ফিলিংসটা আসলে কি, সেই ফিলিংসটা বোঝার চেষ্টা করো। এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাদেরকে মনে করাতে চাই। এখানে কিন্তু অনুভূতির কথা বলা হচ্ছে, মানে হচ্ছে যে আমি কি সংলাপ বলছিস তার পেছনের অনুভূতিটা কি। এখন তোমার সংলাপের পেছনে যদি কোনো অনুভূতি না থাকে, তখন কিন্তু ওই অ্যাক্টিংটা হবে না। তখন কিন্তু ও বলতে পারবে না যে এই হুমায়ুন ফরিদি বা ওই লেভেলের অ্যাক্টররা কিন্তু এরকম এর অনুভূতিগুলো নিয়ে কাজ করে। আর যারা লেম্যান বা ওইরকম টেকনিক্যাল অ্যাক্টিং করেন, তারা কিন্তু এই ফিলিংস নিয়ে কাজ করেন না, তারা সংলাপটা বলেন। যার ফলে আমিও কিন্তু এগুলোকে আর পারসিভ করতে পারি না অভিনেতা হিসাবে। আচ্ছা, দ্য সেন্স অফ টাচ। আর একটা বিষয় হচ্ছে যে স্পর্শের অনুভূতি। আমরা যে 5টা অনুভূতির কথা বলেছি, তার মধ্যে একটা কিন্তু এই টাচ। বলছে টাচিং ইজ ইউজিং সাম পার্ট অফ ইউর বডি টু কন্ট্যাক্ট, স্টিমুলেট, reassure or get a response from someone else. If you touch the other actor, the scene you are doing will be improved. ধরো একটা দৃশ্য যেখানে হচ্ছে তোমার বন্ধুর কেউ একজন মারা গেছে, খবরটা তোমার কাছে এসেছে। আমার ব্যক্তিগত জীবনে এরকমটা হয়েছে। আমাদের ক্লাসের মধ্যে আমাদের একজন বন্ধুর বাবা মারা যায়, আমরা খবরটা জানতে পারি। তখন আমরা খুব একটা ক্লাসের মধ্যে এক ধরনের গেমসের মধ্যে ছিলাম, তো তার মধ্যেই খবর আসে তার বাবা মারা গেছে। তো হঠাৎ করে সে এটাকে নিতে পারেনি, তো আমরা তাকে ধরি যে না, আমরা তাকে শক্ত করে ধরি যে না, অসুবিধা নেই, আমরা দেখছি। তাহলে এই যে টাচ, এটা কিন্তু এক ধরনের ইয়ে তৈরি করে, কমিউনিকেশন তৈরি করে। দেখবে যে অনেক কথা যেটা তুমি মুখে বলতে পারবে না, সেটা কিন্তু এক ধরনের টাচের মধ্যে দিয়ে তুমি তৈরি করতে পারবে। ওনারা যেটা বলছেন যে এই টাচের মধ্যে দিয়ে অভিনেতার সাথে অভিনেতার এক ধরনের সম্পর্কের জায়গা তৈরি হয়, একটা শক্তির জায়গা তৈরি হয়। হ্যাঁ, এটা শুধুমাত্র এরকম না যে তোমার কোনো একটা
দুঃখের খবরেই তুমি টাচ করলে, এরকম বিষয় না। এটা একটা খুব আনন্দের বিষয় হতে পারে, তোমার কোনো একটা উৎফুল্ল কিছু হতে পারে, তুমি খুব বড় কিছু সারপ্রাইজ পেয়েছো, তোমার সাফল্য হতে পারে, তোমার বন্ধু তোমার কাজ চাপড়ে দিতে পারে বা তোমাকে জড়িয়ে ধরতে পারে। এটা কিন্তু অভিনেতার সাথে অভিনেতার এক ধরনের ইন্টেন্সিফাই করে, জিনিসটাকে আরো সুন্দর করে। এটা কিন্তু এই টাচের উদাহরণ হিসাবে উনি বলছেন। বলছে টাচ ইজ এন ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ প্র্যাকটিসিং দ্য আর্ট অফ গিভিং অ্যান্ড রিসিভিং। আমরা গিভিং অ্যান্ড রিসিভিং এর কথা বলেছিলাম না, যেটাকে আমি বলছি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। মানে হচ্ছে একটা বলের উদাহরণ দিয়ে বলেছিলাম যে অভিনয়টা কিন্তু এক ধরনের গিভিং অ্যান্ড রিসিভিং, এক ধরনের ইমোশন আমি তোমার দিকে ছুড়ে দেই, তুমি আবার একটা রেসপন্সে আমাকে একটা ইমোশন ছুড়ে দাও। তো এই গিভিং অ্যান্ড রিসিভিং এর ক্ষেত্রে টাচ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, the information of touch comes mainly from the hands. Everyone you meet shakes your hand or touches you in his own unique way that reveals something about himself. Is he afraid or confident? আচ্ছা, আমাদের এইটা একটা ইন্টারেস্টিং কথা বলেছে। দেখবে যে তোমার কারো কারো নার্ভাস হলে তার হাত খুব কাঁপে বা কিছু একটা করে, তুমি কিন্তু বুঝতে পারবে। যদি কারোর সাথে তুমি হ্যান্ডশেক করো, এই মানুষটার সাথে তোমার সম্পর্কের উষ্ণতাটা কিন্তু তুমি বুঝতে পারবে। অনেক ক্ষেত্রে তুমি দেখবে যে উনি হচ্ছে যে কোনো মতে দায়সারা ভাবে হ্যান্ডশেক করেছেন, উনি আসলে বেশিক্ষণ হাতটা রাখতে চান না, বা উনি খুব আন্তরিক। তুমি কিন্তু বুঝবে যদি কখনো কারোর সাথে মানে আন্তরিকভাবে হ্যান্ডশেক করো, এটি কিন্তু বোঝা যায় যে উনি খুবই এই ব্যাপারে আন্তরিক, মানে উনি এই সম্পর্কের ক্ষেত্রে খুবই আন্তরিক। হ্যাঁ, এটা একটা উদাহরণ হিসাবে এসেছে, এটা তুমি বুঝতে পারবে। বলছে ইউর টাচ মেক্স অ্যান ইন্টিমেট কানেকশন বিটুইন ইউ অ্যান্ড হুম ইউ টাচ অ্যান্ড কনভেজ সাম পার্ট অর ইভেন অল অফ ইউর ইমোশনাল স্টেট। বিশেষ করে তুমি দেখবে যে ইমোশনাল জায়গাগুলোতে, সিনেমার ক্ষেত্রে ইমোশনাল জায়গাগুলোতে এক ধরনের স্পর্শের ব্যাপার থাকে, এটাকে ইন্টেন্সিফাই করে। এই টাচিং কিন্তু ইমোশনাল জায়গাগুলো থেকে ইন্টেন্সিফাই করে। আচ্ছা, বলছে যে ইয়োর টাচ গিভস দ্য মোমেন্ট ইটস ওন রিয়েলিটি অ্যান্ড ইয়োর অ্যাক্টিং বিকাম মোর গ্রাউন্ডেড। বলছে ইয়োর টাচ অলসো হেল্পস বোথ ইউ অ্যান্ড দ্য পার্সন টাচড টু সেন্স হোয়াট দ্য আদার ইজ ফিলিং। ইন মাই ওয়ার্কশপ আই ইউজ টাচ ইন দিস ওয়েজ to relax, to stimulate love, to provoke anger and to stimulate laughter. উনি এইখানে পাঁচটা বিষয় বলেছেন, হ্যাঁ চারটা বিষয় বলেছেন যে এই স্পর্শের মধ্য দিয়ে উনি এই চার ধরনের কাজ করেন। একটা হচ্ছে রিল্যাক্স বোঝানোর জন্য, একটা হচ্ছে তোমার ভেতরে ভালোবাসা স্টিমুলেট করার জন্য, একটা হচ্ছে যে কাউকে প্রলুব্ধ করার জন্য, প্রভোক করার জন্য, রেগে যাওয়ার জন্য, আর হচ্ছে হাসির জন্য। আচ্ছা, নানা রকমের স্পর্শ হতে পারে না? ধরো তোমরা কয়েকজন বন্ধু বসে আছো, একজন হচ্ছে যে কারোর পেছনে হাত দিয়ে হঠাৎ এরকম ইয়ে করলো, মানে পেছন থেকে হাত দিয়ে হঠাৎ করে সে সরে গেল। আচ্ছা, এইটা কিন্তু এক ধরনের হাসির উদ্রেক করবে। আবার কেউ যদি কাউকে হঠাৎ করে পেছন থেকে মারে, এই টাচ কিন্তু এক ধরনের তার মধ্যে এক ধরনের প্রভোক করবে, অ্যাঙ্গার তৈরি করবে। এগুলো কিন্তু এক ধরনের প্র্যাকটিসের মধ্য দিয়ে হয়। আমি কিন্তু তোমাকে বলে দেবো না যে এটা কোন ধরনের টাচ, এটাকে মানে এটা তোমাকেই রিয়্যাক্ট করতে হবে, যেটা আসলে বিষয়টা কি, কেউ কাউকে আসলে বলে দেবে না। এটা এক ধরনের উনি এক ধরনের ওয়ার্কশপে এক ধরনের প্র্যাকটিসের কথা বলেছেন। আচ্ছা, টাচিং টু রিল্যাক্স, অনেক সময় এই স্পর্শের মধ্যে দিয়ে রিল্যাক্সেশনটা তৈরি করে। সেটি কি? সেটা হচ্ছে ইফ ইউ ডোন্ট নো হাউ টু কন্ট্রোল পার্সোনাল ফিয়ার ইন এ সিন, ইট উইল শো টাচিং অ্যাক্টস অ্যাজ অ্যান এসকেপ ভ্যালভ টু এলিভেটর ফিয়ার। অনেক ক্ষেত্রে এই মানে স্পর্শ, তুমি কোনো একটা কিছু ভয় পাচ্ছ, তো কাউকে যদি তুমি ধরো বা জড়িয়ে ধরো, সেটা কিন্তু তোমার এই যে ভয়টাকে কিন্তু কিছুটা প্রশমিত করে। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত কিন্তু টাচ করি, সিনেমাতে আমরা প্রতিনিয়ত টাচ করি। ধরো আমি যদি গরম কিছু ধরি, ধরো ধরো কি বলি, ধরো কোনো কিছু একটা মারাত্মক উত্তপ্ত সেটা ধরি, সেইটা টাচ করার অভিজ্ঞতা। আমি যদি খুব ঠান্ডা কিছু ধরি, সেটা টাচ করার অভিজ্ঞতা। যা কিছুই আমি ধরি, এটা কিন্তু কমিউনিকেট করে। হ্যাঁ, এই স্পর্শ কিন্তু কমিউনিকেট করে। এখন এইটা যদি কাজ না করে, তাহলে বুঝবে তোমার এই সেন্সরিটা আসলে অভিনেতা হিসাবে কাজ করছে না। এই পাঁচটা সেন্সরি কিন্তু তাকে কাজ করতে হবে, এই পঞ্চ ইন্দ্রিয় একজন অভিনেতাকে কাজ করতে হবে। আজকের পুরো চ্যাপ্টারেই কিন্তু এই পাঁচটা ইন্দ্রিয় নিয়ে আমরা কথা বলছি, যে একজন অভিনেতার এই যে পাঁচটা ইন্দ্রিয়, সেটা কিভাবে সে আসলে ডেভেলপ করবে, সেগুলো নিয়ে কিভাবে কাজ করবে। একটা চার্জ শেষ। হ্যালো, ল্যাপটপের চার্জ শেষ।
শোনা যায় না কে? ওহো, সুবর্ণাকে বুঝতে হয় কেন? বোথ। এখন বুঝতে হয়েছে সুবর্ণা। অনিশা হাত রেস কইরা কেন আসছো? পড়ে আসছেনি যে হাত উঠায় কেন আসছো? মানে হচ্ছে এই যে হচ্ছে রেইস হ্যান্ড। হ্যান্ড রেজ হয়ে আছে। আমি জি, স্ক্রিনে তুমি এই শাহরিন। আমি দেখতেছি যে কার হ্যান্ড রেজ হয়ে আছে। এটা হচ্ছে অনিশার হ্যান্ড। কি কথা শুনে না আমার। স্যার আসছে। হ্যালো হ্যালো, জি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, সরি আমি আমার এই ল্যাপটপটা বন্ধ হয়ে গেছিল, চার্জ কমে গিয়েছিল, সরি আমি ইন্টারাপশনের জন্য। তোমাদের আরেকজন সিআর নেই, তানভীর, ও ক্লাসে নেই বোধহয় নাকি? আমি ওকে ফোন করলাম, ও মোবাইল পেলাম। তানভীর আছে? তানভীর হাসান আরিফ? না স্যার। আচ্ছা আচ্ছা না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা যেখানটাতে ছিলাম, টাচিং টু রিল্যাক্স বলছি, ইফ ইউ ডোন্ট নো হাউ টু কন্ট্রোল পার্সোনাল, এটা আমরা বললাম। আচ্ছা, বলছে যে এই স্পর্শের মধ্যে দিয়ে উনি যে চারটা উদাহরণ বললেন, যে টাচিং টু রিল্যাক্স, টাচিং টু স্টিমুলেট লাভ, টাচিং টু প্রভোক অ্যাঙ্গার, এবং হচ্ছে তোমার আরেকটা কি বললেন? আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা, ইন মাই ওয়ার্কশপ প্রভোক অ্যাঙ্গার, স্টিমুলেট লাফটার, এই যে চারটা বিষয়, এইটা কিন্তু উনি ওনার মধ্য দিয়ে এই চারটা প্র্যাকটিস কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, এটা তোমরা মাথায় রেখো। আচ্ছা, smell and taste is another important aspects of film acting. We need to sharp actor in case of smell and taste. এই পাঁচটার মধ্যেই পড়ে স্মেল টেস্ট, আমরা আগেই বলেছি। সামারিটা আমি করি, বলছে লুক এট এভরিথিং থ্রু চাইল্ড আইস, undistorted by preconceived ideas. The primary way to have experiences is through the sense of sight. আচ্ছা, আমরা আমাদের দেখা দিয়ে শুরু করব। আরেকটা বলছে চাইল্ড আইস, মানে হচ্ছে যে বাচ্চারা এরকম তোমার থাকে যে তোমার যা কিছু দেখে ফ্রেশ আই দিয়ে দেখার চেষ্টা করে, একটা ফ্রেশ আই দিয়ে দেখার চেষ্টা করে, সেই বাচ্চাদের মতো করে আসলে দেখার চেষ্টাটা আমাদেরকে করতে হবে। আমরা সামারি করছি, আমরা চ্যাপ্টারটাকে সামারি করছি। আচ্ছা, তারপরে ওনারা বলছে যে লুক এট দ্য আদার অ্যাক্টর, ইজ হি লাফিং, স্যাড, অ্যাংরি, ফিয়ারফুল অর লাভিং, মানে সে আসলে কি, তোমার যে কোয়ার্টিস্ট থাকবে তার দিকে তাকাও। হ্যাঁ, when you can answer that, you are in that moment. তুমি বোঝার চেষ্টা করো যে নিশ্চিতভাবেই ও কি আসলে হাসছে, না ও কি রাগান্বিত, নাকি ও কি ভয় পাচ্ছে, নাকি ওর ভেতরে এক ধরনের চোখের মধ্যে এক ধরনের ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। প্রতি মুহূর্তে অ্যাক্টর হিসাবে তোমার দায়িত্ব হচ্ছে ওর কাছ থেকে
এই ফিডব্যাকটা আসলে নেয়া, যে ও এই মুহূর্তে ও হয়তো কোনো সংলাপ বলছে না, কিন্তু এই মুহূর্তে ওর ভেতরে আসলে কি চলছে সেইটা কিন্তু বোঝাটা অভিনেতা হিসাবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং এটা যদি তুমি বুঝতে পারো, তুমি কিন্তু আসলে ওই মোমেন্টে আছো, মানে ওই জায়গায় তুমি আছো, তুমি কিন্তু ডাল অ্যাক্টর না, তুমি কিন্তু শার্প অ্যাক্টর। হ্যাঁ, ওই গ্রেট অ্যাক্টর, তুমি গ্রেট অ্যাক্টরদের একজন। হ্যাঁ, এটা ডিরেক্টর হিসাবে তোমাকে এনশিওর করতে হবে। বলছে সিইং উইথ ক্ল্যারিটি ইজ দ্য কি টু দ্য আর্ট অফ রিলেটিং। আচ্ছা, ক্ল্যারিটি মানে হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে একটা ক্লিয়ার কাট একটা ব্যাপার থাকে, মানে একদম সুন্দর তীক্ষ্ণ একটা ব্যাপার থাকে, একটা ক্ল্যারিটি থাকে। আমরা বলি না যে ভয়েসে ক্ল্যারিটি অনেক ভালো, মানে এটার মধ্যে কোনো রকমের ভেজাল নাই, একদম সলিড। তো তুমি যখন এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে, এটার মধ্যে ক্ল্যারিটি থাকবে, এই দেখার ক্ল্যারিটি থাকবে, এটা কিন্তু তোমার এক ধরনের রিলেট করতে পারবে। মানে তুমি যদি নাই দেখতে পারো, তুমি কিন্তু রিলেট করতে পারবে না। আর্টস অফ রিলেটিং আমরা বলছি যে অভিনেতার সাথে রিলেট করা, সেটের সাথে রিলেট করা, তোমার কস্টিউমের সাথে রিলেট করা, সমস্ত কিছুর সাথে তুমি রিলেট করতে পারবে যদি তোমার এই দেখার ক্ল্যারিটিটা থাকে। বলছে ডোন্ট লেট প্রিকনসিভড আইডিয়াস অর জাজমেন্ট প্রিভেন্ট ইউ ফ্রম ইউজিং ইউর সেন্স অফ সাইট, টাচ, হিয়ারিং এন্ড স্মেল। তুমি যদি আগের থেকে চিন্তা করে রাখো যে আমি এই যে এখন এটা দেখবো, দেখে আমি এরকম একটা ইয়ে করব, আমি হচ্ছে এখন এটা শুনবো, শুনে এটা এরকম করবো, তখন কিন্তু তোমার এই জিনিসটাকে নষ্ট করে দেবে। এই সমস্ত ক্ষেত্রে তুমি কিন্তু আগে কোনো আইডিয়া নিয়ে আসলে কাজটা শুরু করবে না, তুমি একদম ব্ল্যাঙ্ক, মানে হেড থেকে তুমি শুরু করবে, সত্যি সত্যি তুমি এটা দেখার চেষ্টা করবে। আচ্ছা, এরপরে বলছে যে ইউ ক্যান অনলি সি হোয়াট সামওয়ান ইজ ফিলিং, ইউ ক্যান নট নো হোয়াট সামওয়ান ইজ থিঙ্কিং। আচ্ছা, একজন কি অনুভব করছে সেটা কিন্তু বুঝতে পারবে, কি চিন্তা করছে সেটা বোঝাটা কঠিন, আমরা মানুষের মনের ভিতরে ঢুকতে পারি না, তারপরেও কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে সে কি ভাবছে, সে নিশ্চয়ই খুব চিন্তিত, কিন্তু কি ভাবছে সেই বিষয়টা আমরা বুঝতে পারি না। বলছে সিইং অ্যান্ড হিয়ারিং টেল ইউ দ্য মোস্ট অ্যাবাউট এ পারসনস ইমোশনাল স্টেট। বলছে এই যে দেখা এবং শোনা, এটা কিন্তু মানুষের যে তোমার অনুভূতির যে জায়গাগুলো, অবস্থানগুলো, সেটা কিন্তু আমরা বুঝতে পারি দুটো জিনিস দিয়ে, এই দেখা এবং শোনার মধ্য দিয়ে। সো এই দুইটা সেন্সরিকে তোমার কাজে লাগাতে হবে। বলছে লুক ইন ইউর পার্টনার্স আইস ফর দেয়ার ইমোশনাল স্টেট, লুক এট দেয়ার বডি ল্যাঙ্গুয়েজ। দুটো জিনিস বলছে, তার চোখের দিকে তাকাও, তার ইমোশনাল জায়গাটা বোঝার চেষ্টা করো এবং তার বডি ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করো। আচ্ছা, লিসেন টু দ্য টোন অ্যান্ড ইমোশন বিহাইন্ড দ্য ডায়ালগ। সংলাপ বলছে খুব ভালো কথা, মানে সুন্দর করেই বলছে, কিন্তু এইটার পিছনে তোমার অনেক সময় অনেক রিভার্স তোমার ইমোশন থাকতে পারে। আমি হয়তো খুব সুন্দর কথা বলছি, কিন্তু এটার পেছনে আমার ইমোশনটা রিভার্স, সেইটাকে ধরার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা। আচ্ছা আচ্ছা, বলছে টাচিং অ্যানাদার অ্যাক্টর হেল্পস টু রিমুভ ফিয়ার, ক্রিয়েটস ইন্টিমেসি অ্যান্ড অফেন মেক্স এ সিন গো বেটার। যখন তুমি অভিনয় করছো, তোমার কোয়ার্টিসের সাথে কিন্তু এক ধরনের ইন্টিমেসি তোমার তৈরি করতে হয়। সেই ইন্টিমেসি কিন্তু মানে কি বলে, এই অফ স্ক্রিন না, অন স্ক্রিন এক ধরনের ইন্টিমেসি কিন্তু তোমার তৈরি করতে হয়। হ্যাঁ, দুটো মিলেই কিন্তু একটা জায়গা তৈরি হয়। তুমি তোমার মতো অভিনয় করে চলে আসবে, আরেকজনের মতো ডায়লগ দিয়ে চলে যাবে, এটা কিন্তু তৈরি হবে না। এটা কিন্তু যেন বোঝা না যায়। এটা হচ্ছে যে তোমার এই যে আমরা যখন এডিটিং করি, আমাদের মূল চেষ্টা থাকে যে কোথায় কাটটা হচ্ছে সেটা যেন না বোঝা যায়, এটা যেন স্মুথ হয়। এবং কিছু সিনেমার তুমি এডিটিং দেখলে তুমি আসলে বুঝতে পারবে না, মানে এটা এত মানে রিদমিক যে এটা তুমি বোঝার সুবিধা মনে হয় না যে কোথায় আসলে কাটলো। আবার কিছু সিনেমা দেখলে তোমার, বা ভিডিও প্রোডাকশন দেখলে তোমার বোঝা যায় যে এখানে জার্ক করলো, এখানে আসলে মনে হলো যে কেমন হলো, এটা বাড়ি একটা জার্ক ইয়ে করলো, সেইটা কিন্তু এই জায়গাগুলোতে তৈরি করে। তো এরকম একটা ইন্টিমেসি যদি তৈরি হয়, তাহলে বোঝা যাবে না আসলে যে এখানে কোনো জার্ক হচ্ছে। বলছি ইমোশন ফলো ফিজিক্যাল অ্যাকশন। একটা ফিজিক্যাল অ্যাকশনের আগে কিন্তু একটা ইমোশনাল জায়গা তৈরি হয়, ইমোশনাল জায়গা তৈরি হয় কিন্তু তারপরে ফিজিক্যাল জায়গা তৈরি হয়। কিন্তু যদি তুমি টেকনিক্যাল অ্যাক্টর হও, তুমি কিন্তু আসলে এই ইমোশনাল জায়গা তৈরি হবে না, তুমি জাস্ট এক্সটার্নালাইজ করবে। আমার মনের ভিতরে আসলে কোনো দুঃখ নেই, কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়ছে। হ্যাঁ, এরকম কিছু অভিনয় মানুষ করে, কিন্তু আমরা ওই অভিনয় নিয়ে কথা বলছি না। আমরা বলছি যে কোনো একটা ইমোশনাল জায়গা তোমার মনের ভিতরে তৈরি হবে, তারপরে সেটা এক্সটার্নালাইজ হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাক্টিং ইজ হ্যাভিং এক্সপেরিয়েন্স অ্যান্ড দেন লেটিং আউট ইম্পালস। ইম্পালস মেক অ্যাক্টরস ইন্টারেস্টিং টু অ্যান অডিয়েন্স। ইম্পালস মানে কি? আমি প্রতি মুহূর্তে তোমাকে ইম্পালস দেওয়ার চেষ্টা করছি। আমি তোমাকে হাত নাড়ছি, আমি হচ্ছে তোমাকে নানা রকম জেস্টার করে আমি তোমাকে বোঝার চেষ্টা, এটা একটা ইম্পালস তৈরি করার চেষ্টা করছি, এক ধরনের রে দেওয়ার চেষ্টা করছি। তুমি কিন্তু অভিনেতা হিসাবে এই ইম্পালস গুলো দেওয়ার চেষ্টা করবে। তুমি যদি ধরো এইখানে তোমার অভিনেতার সাথে তো বটেই, সহ অভিনেতার সাথে তুমি কিন্তু সেট বা তোমার চারপাশে যা কিছু থাকবে সেইটাকে কিন্তু ইম্পালস দেওয়ার চেষ্টা করবে।
না হলে তোমাকে মনে হবে খুব খুব ডাল একটা অ্যাক্টর মনে হবে। বলছে স্মেল অ্যান্ড টেস্ট আর লেস ইম্পর্ট্যান্ট দেন দ্য আদার সেন্সেস বাট দে সামটাইমস ডু ইন্ডিকেট অ্যান্ড স্টিমুলেট ইমোশনস। বলছে যে এই স্মেল এবং টেস্টটা কম ব্যবহৃত হয়, কিন্তু সামটাইমস এই রেস্ট 3 এর ক্ষেত্রে এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আচ্ছা, actor practice. Look at the model in a full page magazine ad for 30 seconds. Try to recognize what he or she is feeling. এটা তোমাদের জন্য একটা উদাহরণ হিসাবে মানে প্র্যাকটিস হিসাবে বলছে যে কোন একটা ছবি, তোমরা কোন একটা ছবি দেখো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা শেষের দিকে, আমরা আর বেশি দূরে নেই। বলছি যে যে কোনো একটা ছবি, এটা ওরা বলছে যে একটা ম্যাগাজিনের, একটা ফুল পেজ ম্যাগাজিনে কোনো একটা মডেলের দিকে তাকাও, 30 সেকেন্ড ধরে দেখো এবং এটা রিকগনাইজ করার চেষ্টা করো যে সে কি আসলে ফিল করছে, কি ফিল করছে, সে আসলে কিরকম অনুভূতি ফিল করছে সেটা তুমি বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই বুঝতে পারবে, এটা কঠিন না আমাদের জন্য, কিন্তু এটা একটা প্র্যাকটিস। বলছে ক্লোজ, এক মিনিট, বলছে ক্লোজ দ্য ম্যাগাজিন অ্যান্ড রাইট ডাউন এ ডেসক্রিপশন অফ দ্য মডেল, হোয়াট দ্য মডেল ওয়াজ ওয়ারিং অ্যান্ড এভরিথিং দ্যাট ওয়াজ ইন দ্য পিকচার সাচ এস প্রপস, প্রিন্টিং অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। বলছে যে 30 সেকেন্ড পরে ম্যাগাজিনটা বন্ধ করে একটা কাগজে তুমি আসলে ডিটেলসটা লেখো, যে এটা কি পড়েছিল, সে ব্যাকগ্রাউন্ডে কি ছিল, সে কি ভাবছিল, এগুলো তুমি একটা ডিটেলস লেখো। এটা একটা প্র্যাকটিস, হ্যাঁ, তোমরা বাসায় এই প্র্যাকটিসটা করতে পারো। আচ্ছা, তারপরে কি হবে, একটা মিনিট। আচ্ছা, when you watch movies try to guess what each actor is feeling. এখন থেকে যদি তুমি সিনেমা দেখো, তুমি আসলে বোঝার চেষ্টা করবে যে ওই অ্যাক্টরের ভেতরে আসলে কি ফিলিংটা চলছে। This is relatively easy on the big screen, on the big screen, but not in real life when you are acting. এটা রিয়েল লাইফে না, আমরা এটা কোনো একটা সিনেমা দেখে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে এই অ্যাক্টরের ভেতরে আসলে কি ফিলিংসটা আসলে হচ্ছে। ডায়লগ দিয়ে সবকিছু বোঝা যায় না, সবসময় ডায়লগ কিন্তু বলার চেষ্টা করে, এবং সিনেমার ক্ষেত্রে সংলাপ কিন্তু তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র নয়। আমরা কিন্তু সেখানটাতেই সংলাপ ব্যবহার করি, যেখানে আসলে তার জেস্চার, তার পোস্টার এবং সবকিছু মিলিয়ে আসলে ওইটা প্রকাশ করতে পারে না, তখন সংলাপ কিছু বলতে হয়। আমাদের দেশে সংলাপটা অনেক বেশি বলে, সংলাপের ব্যবহার অনেক বেশি, বাইরে কিন্তু সংলাপের ব্যবহার অত বেশি নয়। তাদের ফিলিং এবং তাদের জেস্চার, পোস্টার এবং নন ভার্বাল অ্যাপিয়ারেন্স দিয়ে কিন্তু তারা একটা জায়গা তৈরি করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে যে ভেতরে আসলে ফিলিংসটা কি। আমাদের ওই ঝামেলায় আমরা যেতে চাই না, আমরা বলি যে আমার খুব কান্না পাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। এই খারাপ লাগার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাই না, আমরা বলে দিই যে আমাদের খুব খারাপ লাগছে, আমার খুব কষ্ট পাচ্ছি। বলার দরকার নেই, তুমি যদি সিনেমা তৈরি করো, আমার খুব কষ্ট পাচ্ছে, এটা বলার দরকার নেই, তুমি ইউ ক্যান ক্রিয়েট দ্যাট, তাই তো? বলছে টু এ গ্রেট ফিল্ম অ্যাক্টর ইউ হ্যাভ টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি টু সি হোয়াট দ্য আদার অ্যাক্টরস ফিল। যদি তুমি গ্রেট অ্যাক্টর হতে চাও, তোমার কিন্তু এই আদার অ্যাক্টরকে তোমার ফিল করতে হবে যে ও আসলে কি ফিল করছে। এটা যদি তুমি না পারো, তাহলে তুমি কিন্তু এই হুমায়ুন ফরিদি বা ফজলুর রহমান বাবু এরকম গ্রেট অ্যাক্টর কিন্তু তোমার জন্য হওয়াটা কঠিন। বলছে টু এনহ্যান্স ইউর অ্যাবিলিটি টু লিসেন, চুজ ইউর আইস টু লিসেন টু দ্য সাউন্ডস অ্যারাউন্ড ইউ, দেন রাইট এ লিস্ট হোয়াট ইউ হ্যাভ হিয়ার্ড। বলছে যে এটা হিয়ার্ড না বললে লিসেন বললেই ভালো হইতো। সেটা হচ্ছে যে তুমি চোখ বন্ধ করে শোনো 30 সেকেন্ড এবং তারপর কাগজ কলম নিয়ে লিখে ফেলো তোমার চারপাশে কি কি শব্দ তুমি শুনলে, ভেরিয়েশন গুলো কি কি আসলে। এটা একটা প্র্যাকটিস। বলছে ডু দিস এভরিডে ফর এ উইক ইন দ্য সেম লোকেশন অ্যান্ড সি ইফ ইউ ক্যান ইনক্রিজ দ্য নাম্বার অফ সাউন্ডস ইউ হিয়ার। আজকে যদি তুমি এটা করো, 1 সপ্তাহ ধরে টানা করো, এটা দেখবে যে তোমার মানে প্রত্যেক দিন এটা কিন্তু ডেভেলপ করবে। আজকে হয়তো একরকম শুনবে, কালকে হয়তো আর একটা সূক্ষ্ম শব্দ তুমি শুনতে পারবে। আমরা খেয়াল করেছো কিনা জানি না, রাতে যখন আমরা ঘুমাই, এই যে আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু টিক টিক করে ঘড়িগুলো কিন্তু চলে, হ্যাঁ, প্রত্যেকের বাসায় চলে। দিনের বেলা কিন্তু আমরা এটাকে আলাদা করতে পারি না, বা এই শব্দ আমরা শুনি না, কারণ এর চেয়ে বড় মাত্রার শব্দগুলো কিন্তু আমাদের কানে আসে, ফ্যানের শব্দ বা অন্য শব্দ। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন তুমি দেখবে এই যে টিক 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 এই শব্দটা অনেক বড় হয়ে শোনা যায়। এই শব্দ কিন্তু এখনো হচ্ছে, কিন্তু আমরা কিন্তু শুনতে পারি না, হ্যাঁ। কিন্তু তুমি যদি এরকম প্র্যাকটিস করো, তুমি ছোট ছোট এই তোমার এই ক্ষুদ্র ক্ষুদ্র শব্দগুলো তুমি শুনতে পারবে এবং এটাকে আলাদা করতে পারবে, হ্যাঁ। এখন তুমি ধরো কেউ পাখির শব্দ শুনে আলাদা করতে পারে যে এটা আসলে কোন পাখি। আমি হয়তো পারবো না, তুমি হয়তো পারবে না। তোমার কাছে মনে হবে কাকের শব্দ, কাক ডাকলে তুমি ওটাকে আলাদা করতে পারবে, আর বাকি সব পাখি তোমার কাছে একই রকম মনে হবে। কিন্তু তুমি যদি কয়েকদিন প্র্যাকটিস করো, তুমি কিন্তু প্রত্যেকটা শব্দকে আলাদা করতে পারবে। সেইটা এই প্র্যাকটিসে বলা হয়েছে।
এইটা তোমার ডেভেলপ করবে, এই তো তোমার এই প্র্যাকটিসে এই পাওয়ারটা, এই শক্তিটা তোমার ডেভেলপ করবে। বলছে বিফোর ইউ স্টার্ট এ সিন ক্লোজ ইউর আইস, টেক এ ডিপ ব্রিথ অ্যান্ড লিসেন টু দ্য সাউন্ডস অফ দ্য ওয়ার্কশপ। ক্যান ইউ হিয়ার ইউর সেলফ ব্রিথ, ক্যান ইউ হিয়ার ইউর পার্টনার ব্রিথ। এটা একটা বলছে যে তুমি যে কোনো সিন শুরু করার আগে চোখ বন্ধ করো, তুমি কি তোমার মানে যিনি কো আর্টিস্ট তার যে নিঃশ্বাসের শব্দ সেটা কি তুমি অনুভব করতে পারো, বা তুমি টের পাও বা শুনতে পাও, সেটা তুমি একটা প্র্যাকটিস করতে পারো। বলছে লিসেন টু দ্য চেঞ্জ অফ টোন ইন ইউর পার্টনার্স ভয়েস। Does he speak in a monotone? Does he emphasize certain words? Is he using his real voice? তিনটা সব কথা বলেছে যে তুমি তোমার কো আর্টিস্টের ভয়েসটাকে তুমি পার্থক্যগুলো বুঝতে পারো। তারপরে হচ্ছে সে কি খুব মনোটোনাস কথা বলে, একই রকম লয়ে কথা বলে যায়, সে কি কোনো শব্দের উপর জোর দিল। আমরা কিন্তু সব শব্দ একই রকম বলি না, কোনো কোনো শব্দে আমরা জোর দেই, আমরা বলি যে এটা করতে হবে, এটা 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 অনেক বড়, হ্যাঁ নানা শব্দে আমরা জোর দিই। এটাকে কিন্তু আলাদা করতে তোমাকে বুঝতে হবে যে সে কোথায় জোর দিচ্ছে, সে আসলে কি বলতে চাচ্ছে, সে কি তার আসল ভয়েসটা ব্যবহার করছে না বানানো মানে উপর থেকে একটা ভয়েস থাকে সেই শব্দটা ব্যবহার করে মানে ওই ভয়েসে কথা বলছে, সেটা তোমাকে বুঝতে হবে। বলছে টাচিং রিল্যাক্সেস ইউ অ্যান্ড কানেক্টস ইউ টু দ্য আদার অ্যাক্টর, ইট ক্যান অ্যাসিওর লাভ, প্রভোক অ্যাঙ্গার, যেটা আমরা বললাম চারটা বিষয় বলেছে। ওয়াচ হাউ অ্যাক্টরস অন স্ক্রিন ইউজ টাচ। আমরা কিন্তু চাইলে এগুলো নিয়েও তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারি। ধরো যে এই একটা সিনেমার এই যে 5টা ইন্দ্রিয়ের ব্যবহার, আমি তোমাদেরকে এটা পরে গ্রুপে দিয়ে দেব যদি অ্যাসাইনমেন্ট দেই, যে একটা সিনেমায় এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে ব্যবহার অভিনেতারা করেছে, অভিনেতা ধরে ধরে, সেটা আসলে তুমি কিভাবে অবজার্ভ করেছো এবং তুমি কিভাবে এটাকে ব্যাখ্যা করবে, সেটা কিন্তু একটা কাজ হতে পারে। এবং এটা আমাদের দুটো কাজ হবে, একটা হচ্ছে আমাদের একটা মার্কিংও হবে, একটা হচ্ছে আমাদের প্র্যাকটিসও হবে। আচ্ছা, become aware of how people respond to your touch, কিভাবে আসলে সে রেসপন্স করছে। become aware of how you respond to a touch when someone shakes your hand, holds your hand, kisses you, hugs you or touches you anyway। বলছে তুমি আসলে এগুলোকে কিভাবে দেখো, তোমার সবাই কিন্তু তোমাকে জড়িয়ে ধরবে না, তোমার যারা কাছের বন্ধু তারা তোমাকে জড়িয়ে ধরবে। আচ্ছা, সেইটা কিন্তু আবার তোমার বন্ধুদের সাথে, ধরো তোমার 3জন বন্ধু, 3জন যদি তোমাকে জড়িয়ে ধরে, উষ্ণতা কিন্তু এক রকমের নয়। তোমার যে কাছের বন্ধু সেটা তুমি বুঝতে পারবে, এটা আমরা বুঝি, আমাদের যারা বন্ধু বা আমার যারা প্রিয় মানুষ তার আমরা কিন্তু বুঝতে পারি যে সব জায়গাগুলো একরকম নয়। আমি বলছি যে এই পার্থক্যগুলো যেন তুমি বুঝতে পারো এবং এটা সিনেমার মধ্যে দিয়েও যেন বুঝতে পারো, এবং তুমি যখন পারফরমেন্স করো বা ডিরেক্টর হিসাবে এই যে পার্থক্যগুলো এগুলো যেন তোমার চোখে ধরা পড়ে। আচ্ছা, এইটা ওরা ওদের মতো করে সামারি করলো। আমাদের সামারিটা হচ্ছে যে আজকে আমরা মানুষের যে পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ, তার যে ইন্দ্রিয়গুলো দিয়ে সে দেখে, শুনে, টেস্ট নেয়, হ্যাঁ, তারপরে এই জায়গাগুলো আমরা আজকে বোঝার চেষ্টা করলাম। একজন অভিনেতা হিসাবে এই জায়গাগুলো আরো গুরুত্বপূর্ণ এবং হচ্ছে কো আর্টিস্টের সাথে কমিউনিকেট করে। তো আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব, আমি মেইল করে দিব বা ফেসবুক গ্রুপে আমি দিয়ে দেব। বেশি না, তোমাদেরকে বেশি লিখতে হবে না, 1 পেজ হয়তো লিখতে দেব। আমি জানি যে তোমরা সবাই নানা জায়গায় আছো, এখন বড় অ্যাসাইনমেন্ট লেখার সময়ও নেই, সেটা দরকারও নেই। আমি হয়তো তোমাদেরকে 1 পেজ লিখতে দেবো কোনো একটা সিনেমা দেখে, জাস্ট সিম্পলি লিখবে। আর একটা বিষয় হচ্ছে যে কোথাও থেকে কপি করো না, জাস্ট তোমার আইডিয়া। এখানে কি যে তোমার এটা খুব এক্সট্রাঅর্ডিনারি হতে হবে এমন কিছু না, আমি জাস্ট তোমার আইডিয়াটা দেখতে চাই যে এইটা দেখে তোমার অবজারভেশন গুলো কি। ঠিক আছে? শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? আচ্ছা জি স্যার। আচ্ছা, আমরা কয়জন মানে আমাদের এখানে অ্যাটেন্ড ছিল কয়জন, এটা কি একটু যদি এখন দেখা যাবে সবাই কে কয়জন আছে? 16 জন আছে। 16 জন পার্টিসিপেন্ট গেলে দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পার্টিসিপেন্টস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পার্টিসিপেন্টস, রাইট, এখানে দেখা যাচ্ছে পার্টিসিপেন্টস। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে এই 16 জন তো হলো। বাকিদেরকে বলো আমি নেক্সট উইকে এই সময়টাতে আবার আমাদের কথা হবে, আর এর মধ্যে আমি তোমাদেরকে একটা 1 পেজের অ্যাসাইনমেন্ট আমি বলে দেবো। ঠিক আছে? কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ স্যার। বলো স্যার, অ্যাসাইনমেন্টটা কি ওই যে 5টা ইন্দ্রিয় কিভাবে কাজ করেছে সেটার মানে কোনো একটা সিনেমা, ধরো যে কোনো একটা সিনেমা, আমাদের এখানকার সিনেমা না, আমরা বাইরের সিনেমাই, ধরো 2019 সালের বেস্ট যে ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস এর সেই সিনেমাটাই ধরো আমি দিলাম, দিয়ে হচ্ছে যে এই যে 5টা সেন্সরি
এই অভিনেতা ধরে ধরে এই সেন্সরি গুলো কিভাবে আসলে কাজ করেছে। এখন তুমি তো পুরো সিনেমা ধরেই সমস্তটা তোমার দরকার নেই, ওইখানে বিশেষ বিশেষ জায়গা, যে জায়গাগুলোতে এই ইন্দ্রিয়ের ব্যবহারগুলো তোমার কাছে এক্সট্রা অর্ডিনারি মনে হয়েছে, ইউ জাস্ট রাইট ডাউন দ্যাট, আর আমাকে তুমি মেইল করে এটা তুমি পাঠিয়ে দিতে পারো। এটা কাগজে পাঠাতে হবে না, এটা তুমি জাস্ট, তোমরা তো সবাই ডিভাইস ব্যবহার করছো, জাস্ট তুমি লিখে আমাকে এটা পাঠিয়ে দিলেই হবে, ঠিক আছে? আর আর যারা আজকে নেই তাদেরকে এটা একটু কনভে করে দেবে, ঠিক আছে? আমি তোমাদেরকে কিভাবে লিখতে হবে, কি কি জিনিস ইয়ে করতে হবে সব আমি ডিটেলস লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর আর কে কি বলবে? যদি কিছু প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো বিদায়। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর এই বইটা ক্লাস তো হবেই, কিন্তু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে বইটা থরলি 2-3 বার তোমরা পড়ে ফেলো। হ্যাঁ, বইটা থরলি পড়ো। এটা কিন্তু তোমার ডিফিকাল্ট না, মানে ওনারা কিছু পয়েন্ট কিন্তু তোমার বলেছে, কিন্তু এইটা কিন্তু ওইরকম ডিফিকাল্ট না। তোমরা পয়েন্ট করে করে পুরো সবগুলো চ্যাপ্টারই নিজেদের মতো পড়ে ফেলতে পারো। ক্লাস আমরা কমপ্লিট করব, আমরা অক্টোবরের 15 মধ্যে আমাদের সেমিস্টার মানে আমাদের সিলেবাস আমরা কমপ্লিট করব, ঠিক আছে? ওকে স্যার, স্লাইডটা আপলোড করে দিয়েন। আমি এখনই তোমাদের ফেসবুকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভালো থাকো সবাই। হ্যাঁ, খোদা হাফেজ, ভালো থাকো, সাবধানে থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।